সকাল ৯টা। রোদ জানালার পর্দা ভেদ করে মাহিরের চোখে মুখে এসে পড়ছে। মাহির তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হয়তো কোনো সুন্দর স্বপ্ন দেখছে সে। স্বপ্নের ভিতরে সে কোনো এক বিশাল রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে। সামনেই তার পছন্দের মানুষ, বিয়ে হবে তার সাথে। মাহির যখনই কবুল বলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মনে হলো সব ভেসে যাচ্ছে। স্বপ্নের ঘোরে মাহির অনুভব করে চারদিকে পানি ভর্তি, সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই মাহিরের মায়ের হাতের বালতি উপুর হয়ে পড়ে মাহিরের উপর। এক বালতি ঠান্ডা পানি সরাসরি মাহিরের গায়ের উপর ফেলে দিল রুমানা বেগম। মাহির লাফ দিয়ে উঠে বলে, মা মা ভূমিকম্প, বন্যা সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও মা। আমার বিয়েটা যে এখনো করা হলো না, এই তো সব শেষ হয়ে যাচ্ছে, বাঁচাও। ভয়ে চোটে মাহির লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখের সামনে তখনও স্বপ্নের ঘোর কাটেনি। সে রুমের এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই মাহিরের ডান গালে ঠাস করে জোরে একটা চড় এসে পড়ে। চড়ের ঠেলায় মাহিরের হুঁশ ফেরে। সে সামনে চোখ বড় বড় করে তাকিয়ে দেখে ওর মা বালতি হাতে দাঁড়িয়ে আছে। বিছানাটাও ভেজা। রুমানা রাগী চোখে মাহিরের দিকে তাকিয়ে বলল, বান্দর ছেলে, এটা বন্যা না। আমি বালতি ভরে পানি তোর গায়ের ওপর ঢেলে দিয়েছি, আর বন্যার মধ্যে তোর বিয়ের কথা মনে হওয়ার মানে কী রে? নিজের দায়িত্বজ্ঞানকে একেবারে হারিয়ে ফেলেছিস। শোন, আজকে তোর ইন্টারভিউ। যদি চাকরিটা না হয়, তবে ভাতের সাথে সাথে তোর বিয়ের স্বপ্নটাও আমি বন্ধ করে দেব, বুঝেছিস? চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ের নামও মুখে আনবে না। এখন জলদি রেডি হ, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে। মাহিরের ক্লান্তিতে চোখ কষলে আবারও বিছানার দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ধুর মা, চাকরি করতে একদম ভালো লাগে না। ঘুমটা বড্ড প্রিয় আমার। যাও তো মা, ডিস্টার্ব করো না, আমি একটু শান্তিতে ঘুমাবো, অনেক ক্লান্ত লাগছে। রুমানা তখন তার হাতের বালতিটা মেঝেতে নামিয়ে রাখে। তাই চোখে মুখে এখন রাগের চরম বহিঃপ্রকাশ। সে মাহিরের সামনে এসে তার পিঠের উপর এক চড় বসিয়ে দিল। ঠাস করে একটা আওয়াজ হয় ঘরে। মাহিরের ঘুমের নেশা একেবারেই চট করে কেটে যায়। তোর ঘুম আমি বের করছি আজ। একদম ফাজলামো করবি না। রেডি হয়ে নে, না হলে আজ তোর কপালে খারাপ কিছু আছে বলে দিলাম। অনেক দেরি করেছিস। এখন যদি একটু দেরি করিস তবে ইন্টারভিউ মিস করবি। আর ইন্টারভিউ মিস করলে মনে রাখিস, আজকের পর থেকে আমার বাসায় তোকে আর ভাত খেতে হবে না। মাহির তখনও অলসতা কাটিয়ে উঠতে পারে না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বকবক করতে থাকে। রুমানা তখন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায়। মাহির অনিচ্ছার সত্ত্বেও বাথরুমে ঢুকে দীর্ঘ সময় পার করে। বেরিয়ে এসে দেখে নাস্তা টেবিলে সাজানো। রুমানা দরজার বাইরে থেকে আবার চিৎকার করে তাড়া দেয়। মাহির খুব বিরক্ত হয়ে খাবারটুকু দ্রুত শেষ করে ঘর থেকে বেরিয়ে পড়ে। দেরি হয়ে গেছে তার, আর রিক্সা পাওয়াটাও দায় হয়ে পড়েছে। কোনো মতে একটা রিক্সা ডেকে সে রওনা হয়। অন্যদিকে মায়াও ভীষণ ব্যস্ত। সে আজ খুব তাড়াতাড়ি সেজে গুজে বাসা থেকে বের হয়। তার আজকে কাজের তাড়া আছে। মায়া একটা 10 তলার বিশাল অফিস বিল্ডিংয়ের সামনে আসলো। তার পরনে মার্জিত পোশাক, হাতে ব্যাগ। সে খুব দ্রুত পায়ে হাঁটছে বিল্ডিংয়ের গেটের দিকে। ওদিকে মাহিরও রিকশায় করে সে একই বিল্ডিংয়ের সামনে এসে থামে। তাড়াহুড়োর চোটে মাহির ভাড়াটা ঠিকঠাক না শুনেই রিকশা চালকের হাতে ধরিয়ে দেয়। সে এমনভাবে রিকশা থেকে লাফিয়ে নামে যেন পিছু ধাওয়া করছে কেউ। দৌড়ে বিল্ডিংয়ের ভিতরে ঢোকে। কোনো দিক তাকানোর সময় নেই ওর। মায়া তখন গেটের খুব কাছে। সেও দ্রুত ভিতরে ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই মাহির ঝড়ের বেগে এসে মায়ার সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। দুজনই ভারসাম্য হারিয়ে দুদিকে ছিটকে পড়ে। মাহিরের হাতের ফাইলটা দূরে গিয়ে পড়ে। মায়ের ব্যাগটা দূরে গিয়ে পড়ল। মায়া কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়ে থাকে। তারপরই তার রাগের সীমা থাকে না। সে দ্রুত উঠে দাঁড়িয়ে অচেনা ছেলেটাকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করে, আপনার কি চোখ নেই? অন্ধ নাকি আপনি? রাস্তাঘাটে এভাবে কেউ ছোটাছুটি করে? নিজের শরীরটা কি হাতি মনে করেন যে এমনভাবে ধাক্কা মারলেন? একদম অসভ্য ছেলে কোথাকার। মাহির তখন নিজের শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়। মায়াকে পাত্তা না দিয়ে ভিতরে পা বাড়াতে যাবে, তখন মায়ার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। রেগে বলে, আরে দোস্ত, আপনার আপনি মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে রেখেছিলেন কেন? আমি দৌড়ে আসছিলাম। আপনি তো দেখতেই পারতেছেন যে কেউ দ্রুত আসে। আপনি কি অন্ধ?
নাকি আপনার চোখে কোনো সমস্যা আছে যে সামনে কিছু দেখলে সরেন না, নাকি সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে তার সাথে ইচ্ছে করেই কথা বলার কারণ খুঁজছিলেন? আচ্ছা, আমার নাম্বার রাখতে পারেন, আমাকে পরে ফোন করিয়েন, প্রেম করব। এখন তারা আছে আমার। কি? আপনার তো সাহস কম না? একে তো আপনি নিজের ভুল ঢাকতে আমাকে কথা শোনাচ্ছেন, আবার অভদ্রভাবে কথাও বলছেন। আপনি আমার মতো সুন্দরী মেয়ে দেখে নিজেকে সামলাতে পারেননি সেটা বলুন, বেয়াদব কোথাকার। আপনার মতো বাদর আর খাটাস ছেলে আমি জীবনে একটাও দেখিনি। ধাক্কা দিলেন আপনি, আর দোষ আমার? লজ্জা হওয়া উচিত আপনার। একদম শেয়ালের মতো খাবার চুরির মতো করে চুপচাপ এসে ধাক্কা দিলেন। চামচিকা কোথাকার, অসভ্য কোথাকার। মাহির মায়ের কথা শুনে হেসে ফেলে, কিন্তু সেটা ব্যঙ্গের হাসি। সে তার ফাইলটা তুলে নিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে তেড়ে এসে বলে, অপমান করছি আপনাকে? শুনুন, নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন। আমি কি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছি নাকি? আমি দ্রুত আসছিলাম। আপনার মতো রাজাসের মতো ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে থাকলে তো ধাক্কা লাগবেই। আর আমাকে বান্দর খাটাস বলছেন? আপনি নিজের চেহারা দেখেছেন আয়নায়? গন্ডার আর হনুমানের মতো ব্যবহার করছেন আপনি। আপনার সাথে কথা বলার মানেই সময় নষ্ট। আপনার মতো অভদ্র মেয়ে আমি জীবনও দেখিনি। জন্মের সময় ঠিক আপনার মুখে কেউ মধু দেয়নি। আমি শিওর আপনার মুখে কেউ থুতু দিয়েছিল। হিন্দির নাগিন সিরিয়ালের নাগিনদের মতো খালি ফোঁসফোঁস করছেন। মায়ের রাগে সারা শরীর কাঁপতে থাকে। মেজাজটা এবার বিগড়ে গেছে ওর। গ্রাউন্ড ফ্লোরে ততক্ষণে লোক জড়ো হয়ে গেছে, তবে ঝগড়া দেখে কেউ এগিয়ে আসছে না। মায়া নিজেকে একটু সামলে নেয়, তারপর বলে, এই, মুখ সামলে কথা বলবেন বেয়াদব। আপনি আমাকে অসভ্য বলছেন? সাহস কি দিয়েছে? আমাকে অসভ্য নাগিন বলার আগে নিজের ব্যবহার সমূহ চেহারাটাও আগে আয়নায় দেখুন। আপনি তো সেই বনের গন্ডার যে জানে না মানুষের সামনে কিভাবে চলতে হয়। অফিসের গেট কি আপনার বাবার যে আপনি ঝড়ের মতো এসে মানুষকে ধাক্কা দিবেন? আপনার মতো চামচিকার পাল্লায় না পড়লে আজ আমার দিনটা ভালোই যেত। আপনি একটা নাগিন, নাগিন সিরিয়ালের ক্যাঙ্গারু। দেখেছেন, এখনও বকেই যাচ্ছেন। আপনি ভদ্র হলে ঠিকই চুপ করে যেতেন। আইসে আমার ঢঙ্গি নাশপাতি, পারে না হাঁটতে, নাচতে দেয় স্টেজে। আপনার মুখ দেখলে সবার খারাপ হয়ে যাবে, এটা বুঝে গেছি। মিসকি ছোটো, ঝগড়া করেই যাচ্ছেন। আপনি কি কথা বলা ছাড়া অন্য কিছু জানেন না? আমাকে ঘন্টার বলছেন? নিজের দিকে তাকান তো আগে। অসহ্য, একদম সামনে আসবেন না, জানতো। আজ ইন্টারভিউ দিতে এসে আপনার মতো এক ঝগড়াটা মেয়ে দেখা পাওয়াটা যে আমার কপালে ছিল তা ভাবিনি। ঠিক বলেছেন, ইন্টারভিউ দিতে এসেছেন বুঝি? এই তো আপনার রুচি। এত বড় বিল্ডিংয়ে ইন্টারভিউ দিতে এসেছেন, কিন্তু রাস্তায় চলার সামান্য শিষ্টাচারটুকু নেই। আপনার মতো ছেলে চাকরি পাবে না, আমি লিখে দিতে পারি। আপনি তো গলি থেকে উঠে আসা এক অসভ্য ছাড়া আর কিছুই না। যান, গালি খাওয়ার অভ্যাসটা বদলান। অসভ্য বলছেন আমাকে? শুনুন, আপনার এই ঝগড়া আর অপমান নিজের কাছে রাখুন। আমি জানি আমার কি যোগ্যতা। আপনার মতো চড়ুই পাখির মতো কিচিরমিচির করা মেয়ে আমার ইন্টারভিউয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জানতো। এখান থেকে সময় নষ্ট করবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, এটা আমি ভুলবো না। আপনার নাম কি? আমি জেনে রাখবো আপনার নামটা, যাতে জীবনে আপনার মতো মানুষের থেকে দূরে থাকতে পারি। নাম জেনে কি করবেন? বিয়ের দাওয়াত দেবেন? আপনার মতো গন্ডারের সাথে পরিচিত হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। এখন পথ ছাড়ুন, অনেক দেরি হয়ে গেছে। মায়া কোনো উত্তর না দিয়ে মাহিরকে কনুই দিয়ে এক ধাক্কা মেরে গেটের ভিতরে দ্রুত পায়ে ঢুকে পড়ে। মাহির তাকে চলে যেতে দেখে বিরক্তির সাথে দীর্ঘশ্বাস ফেলে তার পিছন পিছন দৌড়ে দেয়। তখনই দেখে তার কনুইটা কেটে রক্ত পড়ছে, প্যান্টেও অনেকটা ধুলো লেগে আছে। সে দ্রুত কনুইটা টিস্যু দিয়ে মুছে নিল, তারপর প্যান্টের ধুলো ঝেড়ে নেয়। মানুষজন যা জমা হয়েছিল সবাই তাদের কাজ করতে চলে যায়। মাহির ভিতরে ঢোকে, হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় হয়ে গেছে। লিফট না পেলে 6 তলাতে উঠতে সময় লাগবে। মাহি লিফটের দিকে দৌড়ে যায়। মাহি লিফটের কাছে এসে চিৎকার করে ওঠে, আরে ওয়েট ওয়েট, প্লিজ ওয়েট ফর মি। আমি যাব, দাঁড়াও। হ্যালো, হেই, দরজাটা খোলো। কিন্তু তার সেই ডাক বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। লিফটের দরজা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। মাহি ঠিক 3 সেকেন্ডের জন্য লিফটটা মিস করেছে। দরজা যখন বন্ধ হবে মাহির, সে সময় লিফটের ভিতর মায়ের মুখটা দেখতে পায়। মায়া যেন মাহিরের অসহায়ত্ব দেখে মিটিমিটি হাসছে। মাহিরের রাগ হয় খুব। সে রাগে হাতের ফাইলটা দিয়ে জোরে লিফটের দরজার সামনে আছাড় মারে।
তারপর পাশের দিকে সিঁড়ি দেখতে পাই। সে দৌড়ে সিঁড়ির কাছে এসে সিঁড়িতে পা রাখে। এক প্রকার দৌড় শুরু করে সে, আর নিজে নিজেই বলে, অভদ্র ইতর মেয়েটা। দাঁড়াতে বললাম আরও এমনভাবে দরজা বন্ধ করলো যেন আমি গিয়ে গিলে খাবো। শয়তান মহিলা ঠিকই তো শুনতে পেয়েছে, ইচ্ছে করেই আমাকে ভেতরে নেয়নি। মনে হচ্ছে আর চাকরিটার কপালে ছুটবে না। 10 তলায় অফিস, এখন সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো আমার জান বের হয়ে যাবে। আমাকে হয়তো আজ লাথি মেরেই বের করে দেবে বস। আমার মনে হয় এই বেটি কোনো ডাইনি টাইপ মহিলার পেটে জন্মেছে, না হলে মুখ দিয়ে এমন তিতা কথা বের হবে কেন? মাহির রাগে গজগজ করতে করতে সিঁড়িতে পা চালায়। সে এক লাফে 2টো করে সিঁড়ি পার হওয়ার চেষ্টা করে। হাঁপাতে হাঁপাতে তার সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। ওদিকে মায়া লিফটের ভিতরে দাঁড়িয়ে নিজের জয় উদযাপন করছে, যেন যুদ্ধ জয় করেছে সে। ভ্যানিটি ব্যাগ থেকে আয়না বের করে সে নিজের চুল ঠিক করতে করতে যুদ্ধ জয়ের হাসি হাসে। মায়ের চোখে মুখে তখন তৃপ্তির এক অদ্ভুত ছাপ। ঠিক হয়েছে বাদর ছেলে, আমার সাথে ঝগড়া করার ফল এবার ভোগ করো। ওই যে সিঁড়ি দিয়ে দৌড়ো শোনা, বেটা খবিস মানুষ, নিশ্চয়ই জন্মের সময় মায়ের দুধের বদলে নিম পাতা বেটে খাইয়েছিল ওকে। সারাদিন শুধু তেতো কথা আর ঝগড়া। ওইরকম অসভ্য ছেলে দৌড়ানোই উচিত। আজ যদি দেখা পাই তবে ওর কপালে শনি আছে। মাহির কোনো রকমের লাফাতে লাফাতে 10 তলায় পৌঁছয়। তার হাঁটু কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে এক কোণে দাঁড়িয়ে নিজের কোমর ধরে জোরে জোরে শ্বাস ফেলে। তার রাগ যেন কমার নামই নিচ্ছে না। সে ভাবতে থাকে, যদি মেয়েটাকে এমন কোথাও পাই তবে এক হাত দেখে নেবে। মাহির কোনো রকমে নিজের চুল আর জামা ঠিক করে রিসেপশনালিস্টের ডেস্কে গিয়ে দাঁড়ালো। শুনুন, এই অফিসের সিওর কেবিনটা ঠিক কোথায় আমাকে একটু বলবেন? আমার খুব তাড়া আছে। স্যার, আপনার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? যা ইন্টারভিউ কি শিডিউল করা? হ্যাঁ, ইন্টারভিউ আছে। এই অফিসের বসই তো ইন্টারভিউ নেবেন, তাই না? আজ সকালের ইন্টারভিউর জন্য তো আমাকেই ডেকেছেন। দেরি হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি তো বুঝতেই পারছেন। তা তো বুঝলাম, কিন্তু আপনি তো অনেকটা লেট করে ফেলেছেন। বস খুব খিটখিটে মেজাজের মানুষ। এখন ভিতরে যাওয়ার সাহস কি করে হবে আপনার? সোজা গিয়ে ডান দিকের করিডোর দিয়ে শেষ মাথায় যান। অনেক ধন্যবাদ। দেখি কপালে কি লেখা আছে। মাহি দ্রুত পায়ে সেদিকে যায়। রুমটা খুঁজে পেয়ে দরজায় হালকা নক দেয়। ভিতর থেকে একটা গম্ভীর ভারী মেয়েলি কণ্ঠস্বর শোনা যায়। মে আই কাম ইন? ইয়েস, কামিং। মাহি দরজা ঠেলে ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে ঢোকার পর মাহির তো অবাক। তার সামনে চেয়ারে যে বসে আছে তিনি আর কেউ নন, সেই মেয়েটা যার সাথে গ্রাউন্ড ফ্লোরে মাহির ঝগড়া হয়েছে। মায়ের সাজ পোশাক দেখে মাহিরের চোখ কপালে ওঠার দশা হয়ে যায়। মায়ের রুমে এসে বেজ কালারের দামি ব্লেজার পরেছে, তার নিচে ধবধবে সাদা শার্ট। মায়ের চুলগুলো খুব নিট করে পলিটেন করা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ গ্লস। সে মাহিরের দিকে তাকিয়ে আছে। মায়ের চাহনি যেন এক্সরে মেশিনের মতো মাহিরকে ভালো মতো দেখে নিচ্ছে। মাহির বড় একটা ঢোক গিলল, মনে মনে বলল, চাকরিটার হলো না, বেলা শুনছো? মায়াকে এত বেশি গর্জিয়াস লাগছে, বাহিরের কেউ দেখলে ক্রাশ যাবে, এটা শিওর। মাহিরও ক্রাশ খায়, সাথে বাসও। মায়া তার হাত ঘড়ির দিকে তাকালো, তারপর মাহিরের দিকে ফিরে এসে মাহিরের আপাতমস্তক দেখে নেয়। মাহির তখন নিজের জামা কাপড় ঠিক করতে করতে সিওর দিকে যাচ্ছিল। ইউ আর 10 মিনিটস লেট। ওয়াই? দেরি কেন হলো? আমার অফিসে পাংচুয়ালিটির কোনো বিকল্প নেই। মিনিটের দেরি মানে আমার মূল্যবান 1 মিনিট নষ্ট হওয়া। 10 মিনিট তো অনেক সময়। এটার কারণ কি? আপনি এখানে মানে আসলে তখন মায়া বলতে শুরু করলো, জি আমিই বস, এটা আমার অফিস। আপনার সিভি দেখলাম, নাম মাহির আহমেদ, সব তো ঠিক আছে, কিন্তু কথাবার্তা আচরণ তো একদম ফালতু বানিয়ে রেখেছেন। লেট কেন হলো আপনার? মাহির তখন নিজে জামা কাপড় ঠিক করতে করতে সিওর দিকে তাকাই। মাহিরের মাথায় তখন মায়ের একটু আগে চেহারাটা ঘুরছে। এই মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকা মাহিরের মনে হয়েছে ভাগ্যটাকে উপহাস করছে। উনি যে লিফট আটকে দিয়েছিল সেই জ্বালাটা এখনও তার মনে দাউ দাউ করে জ্বলছে। মুখ ফসকে বেরিয়ে যায়। আপনার জন্য তো দেরি হলো। ওই লিফটটা যদি আপনি না আটকাতেন তবে আমি সময়ের আগে এসে পড়তাম। তাছাড়া দরজাতে ঝগড়া হলো, আর লিফটের ভিতরে আপনি আমাকে দেখে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এখন আপনিই বলুন, আমি তো ঠিকঠাক সময়ে আসছিলাম, এমন ঘটনা ঘটলো যে দেরি হয়েছে। হোয়াট? আপনি কি বললেন? আমার জন্য দেরি হয়েছে?
আমি এখানে বসেই আপনার জন্য অপেক্ষা করছি আর আপনি আমাকে দোষ দিচ্ছেন। লিসেন, ঝগড়াটা আপনি করছেন, আর আমার লিফটের সঙ্গে আপনার ঝগড়ার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। মাহিরের মনে হলো সে একটু বেশি বলে ফেলেছে, কিন্তু মাহিরের ফজিল স্বভাব আর দুষ্টমি তাকে শান্ত থাকতে দেয় না। সে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, দেখুন ম্যাম, আমি হয়তো কথা বলি না, আপনি আমাকে দেখি দরজা আটকে ছিলেন, তার মানে আপনি আমাকে দেরি করিয়ে দিয়েছেন, তাই না? মায়ের কপাল কুঁচকে যায়। সে মাহিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিরের এই অকুত ভয় আর ফজিল আচরণ দেখে মাহির যেন কি ভাবছে। আপনি মনে হয় পাগল, ইন্টারভিউ দিতে এসেছেন নাকি বকবক করতে? ঝগড়াটে বেড়া মানুষ, আপনার মতো ক্যান্ডিডেট আমার জীবনে দেখা নেই। শান্ত হয়ে বসুন, ঝগড়া ছাড়া আর কী বা পারেন দেখি। নিজের সম্পর্কে বলুন তো দেখি, আপনার ইন্টারভিউ দেওয়ার যোগ্যতাটুকু অন্তত আপনার আছে কি না। মাহির কিছুটা দমে যায়। সে হাসি ভাব আনে। সে জানে এই মেয়েটা যতই গম্ভীর হোক না কেন, তার ভিতরের মানুষটা হয়তো খুব একটা খারাপ নয়। মাহির গভীর দীর্ঘশ্বাস ফেলে আবার কথা শুরু করে। মাহির এটাও জানে এমন মেয়েকে কিভাবে আয়ত্তে আনতে হয়। মায়া মাহিরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, যাওয়া হওয়ার হয়েছে। সকালে দরজার কাছে ঝগড়া করেছেন, মেজাজটা আমারও তখন ঠিক ছিল না, তবে একজন ভদ্রলোকের কাছ থেকে এই আচরণ আমি আশা করিনি। এবার সরি বলুন, নাহলে ইন্টারভিউ এখানেই শেষ। মাহির জোরে জোরে শ্বাস নেয়। সে জীবনে কাউকে সরি বলার পাত্র নয়। তার ইগোতে খুব লাগে, কিন্তু চাকরিটা তার ভীষণ প্রয়োজন, না হলে রুমানা বেগম আজ বাড়ি ঢুকতে দিবে না। সে ভাবে এই চাকরিটা যদি একবার হাতে পাই তবে অফিসের ফজিল বসকে নিজের আঙুলের ইশারায় নাচাবে। কোনো উপায় না পেয়ে ভিতরে ভিতরে দাঁতে দাঁত চেপে মাহির তার মুখটা খুব অসহায় আর বিনীত দেখানোর চেষ্টা করে বলে, আচ্ছা ম্যাম, আই এম সরি, সকালে ভুলবশত ধাক্কা লেগে গিয়েছিল, তারপর আপনিও ঝগড়া করেছেন, আমিও করেছি। আমি আমার ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সকালে ঘুম থেকে উঠেই এক বালতি ঠান্ডা পানি মা গায়ে ফেলেছিল, তারপর মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এই অফিসের নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। মাহির মনে মনে প্রচণ্ড রেগে যায় মায়ের উপর। সে নাক ফুলিয়ে মনে মনে বলে, ফাজিল মেয়ে, নিজে ঝগড়া করলো, ঝগড়া বড় করলো, এখন আমার দোষ। নিজে ইচ্ছে করে লিফট আটকেছে আর এখন উল্টো আমাকে সরি বলতে বাধ্য করছে। আমাকে সিঁড়ি দিয়ে হাঁটানো, তোমাকে সুযোগ আসুক তারপর তোমাকে দেখাবো। মাহির আর চোখে মায়ের দিকে তাকায়। তার মনে হয় মায়ের এই গম্ভীর মুখে পিছনে এক অদ্ভুত অহংকার লুকিয়ে আছে। মাহির মনে মনে ভাবে, যদি চাকরি না হয় তবে এই বেটির সাথে আবার ঝগড়া করে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার আগে একটু মজা তো নিতেই হবে। ওকে ফাইন, সিট ডাউন। আমি আপনাকে মাফ করে দিলাম, যেহেতু প্রথমবার না চিনে এমন ঘটনা ঘটিয়েছেন। আশা করি অফিসে কাজের সময় এই ঝগড়াটা মেজাজটা আর দেখাবেন না। মনে রাখবেন, এখানে আপনি চাকরির জন্য এসেছেন, গণ্ডগোল করার জন্য নয়। আর সরি বলাটা আপনার চরিত্রের একটা ভালো দিক, আমি সেটাকে সম্মান জানালাম। মাহির ধন্যবাদ বলে চেয়ারে বসে। মায়া একটু ফাইল হাতে নিয়ে মাহিরের দিকে খুব মনোযোগ দিয়ে তাকায়। তাই চোখে চাহনি যেন মাহিরের ভিতরের সবটুকু অস্থিরতা মেপে নিয়েছে। সো মাহির, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনার সম্পর্কে সব কিছু বিস্তারিত বলবেন। আমি শুধু নাম আর পিতার পরিচয় শুনতে চাই না, আমি জানতে চাই আপনি মানুষটা কেমন। হ্যালো ম্যাম, আমি মাহির আহমেদ। আমি ঢাকা থেকে এসেছি। আমার বাবা নাহিদ সাহেব এটি স্কুলের প্রধান শিক্ষক, যিনি সততার জন্য এলাকায় পরিচিত। আর আমার মা রোমানা বেগম একজন অত্যন্ত ধৈর্যশীল গৃহিণী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছি। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি বিশ্বাস করি কাজের চেয়ে বড় হলো কাজের প্রতি মানুষের আন্তরিকতা, আর সেই আন্তরিকতা আমার মধ্যে ভরপুর আছে। ওকে, স্টপ। নাও টেল মি, হোয়াই শুড আই হায়ার ইউ? আপনার মধ্যে এমন কি আছে যার জন্য আমি আপনাকে নিয়োগ দেব? আমাদের এই চৌধুরী ইন্ডাস্ট্রিতে অনেক মেধাবী লোক কাজ করে। আপনার কেন মনে হয় আপনি তাদের ভিড়ে নিজেকে আলাদা করতে পারবেন? কারণ আমি ভীষণ পরিশ্রমী একজন মানুষ। যেমন ঘুম থেকে উঠতে আমার অনেক পরিশ্রম করতে হয়, সিঁড়িতে দৌড়ে আসলাম লিফটের জন্য অপেক্ষা না করে। তাছাড়া যে কোনো কাজ খুব দ্রুত শিখে ফেলি। এই ইন্ডাস্ট্রির কাজের প্রতি আমার প্রচুর ফ্যাশন রয়েছে। আমি আমার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করব এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত একদম হাল ছাড়ব না। যেভাবেই হোক জিততে পছন্দ করি, হোক কারোর সাথে ঝগড়া কিংবা প্রফেশনালি কাজ।
যে কোনো প্রতিকূলতায় আমি মানিয়ে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি হার মানতে শিখিনি। ওই যে বললাম, যে মানুষটি সিঁড়ি দিয়ে 10 তলায় উঠতে পারে, সে আপনার কোম্পানির যে কোনো সমস্যার সমাধানও নিমিষেই বের করে ফেলতে পারবে। মায়া মাহিরের এমন কথা শুনে ফিক করে হেসে ফেলে। মায়ের মতো গম্ভীর রাগী মেয়ে যে এভাবে হাসবে, মায়া নিজেও তা বুঝতে পারেনি। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, বেশ ভালো কথা, তবে কথা এবং কাজের কতটা মিল আছে সেটা তো সময়ই বলে দেবে। ওকে, ওয়েট আউটসাইড, আমি আপনাকে ডেকে পাঠাচ্ছি, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। মাহি দরজার বাহিরে গিয়ে অপেক্ষা করে। এসির বাতাসে তার শরীরে ঠান্ডা আমেজ লাগে। সে ঝিমোতে থাকে চেয়ারে বসে। আধা ঘন্টা পার হয়। তার কিছুক্ষণ পর একটা মেয়ে এসে মাহিরকে ডাকে। আপনি মাহির আহমেদ? ম্যাডাম আপনাকে ভিতরে ডাকছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। মাহির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সে ভিতরে ঢোকার আগে মায়ার গম্ভীর গলার আওয়াজ পাই। আসতে পারি ম্যাম? হ্যাঁ, আসুন, ভিতরে এসে বসুন। মাহির ভিতরে গিয়ে বসে। মায়া তার দিকে একটা বাড়িয়ে দিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি দেয়। আর হাসিতে যেন একটা জয়ী হওয়ার চিহ্ন স্পষ্ট। এবার সে নিজের পরিচয় দেয়। হ্যালো, আমি মায়া চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। কংগ্রেচুলেশনস, আপনি এই কোম্পানিতে এমপ্লয় হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। আমাদের কোম্পানিতে নতুনদের জন্য অনেক সুবিধা আছে, তবে শর্ত একটাই, কাজের সঙ্গে কোনো গাফিলতি চলবে না। থ্যাংক ইউ ম্যাম। মাহির মনে মনে ভাবে, বাপরে, চাকরি তাহলে হলো, কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছিল আজকেই বের করে দেবে। যেমন হচুম প্যাঁচার মতো মুখ করে রাখে মেয়েটা। আমি তো ভেবেছিলাম আজ আর চাকরিটা হবে না। এই মেয়েটার মন বোঝা ভার। বাইরে যেমন ঝগড়াটে, ভেতরে তেমনি গম্ভীর। কিছু বললেন? কই, না না। সফটওয়্যার মূল কাজ হলো কোম্পানিতে কিভাবে লস থেকে বাঁচিয়ে লাভ করানো যায় সেই বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখা। আসুন, ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় আপনার ব্যবহার যেন অনেক বেশি মার্জিত হয়। অফিসে কোনো প্রকারের গণ্ডগোল আমি একদম সহ্য করি না। আমার অধীনে কাজ করতে হলে আপনাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। এই যে এই ফাইলটা দেখুন, এখানে সব কাজের দায়িত্ব লেখা আছে। আপনার ডেস্কে গিয়ে কাজগুলো শুরু করুন। মায়া এরপর মাহিরকে কোম্পানির কাজের ধারা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং বাজেট নিয়ে দীর্ঘক্ষণ জ্ঞান দিতে শুরু করে। মাহির বিরক্ত হতে থাকে। মাহির জীবনে কখনো তার বাবা মার থেকেও এত লেকচার শোনেনি। আর এই ঝগড়াটে মেয়েটা এখন তাকে যেন ক্লাসরুমে পড়াচ্ছে। সে মনে মনে ভাবে, মেয়েটা কি বসের ভূমিকায় অভিনয় করছে, নাকি সত্যিই আমার বসের পদ পাওয়ার যোগ্য। মাহির কোনো মতে সব শুনে মাথা নাড়তে থাকে। কাজের খুঁটিনাটি সব বোঝার পর সে উঠে দাঁড়ায়। বের হওয়ার সময় হঠাৎ তার মাথার মধ্যে এক দুষ্ট বুদ্ধি চাপে। মাহির একটু সাহস নিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলে। এক্সকিউজ মি ম্যাম, একটা কথা বলা ছিল। আপনার চোখ দুটো এত সুন্দর না হলেও চলতো। আপনি দিনে কয়টা প্রপোজ পান বলুন তো? না মানে, এত মিষ্টি চেহারার কোনো মেয়েকে প্রথম দেখা যায় যে কেউ প্রস্তাব দিয়ে বসবে। তবে কথা বলার পর আমার মতো খাটাস মার্কা লোকই হয়তো আপনার প্রেমে পড়ার সুযোগ পাবে। কারণ আপনি যেভাবে ঝগড়া করেন, তাতে মনে হয় ঝগড়ার মধ্যেও একটা আলাদা আকর্ষণ লুকিয়ে আছে। অন্যরা তো আর আপনি যে খচ্চর তা তো আর জানে না। আপনি যদি ক্লায়েন্টের সামনে গিয়ে একটু হাসতেন, তবে কোম্পানির লস এমনিতেই কমে যেতে থাকবে। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখ দুটো যেন বিস্ময়ে বড় বড় হয়ে যায়। কি? আপনি কি বললেন? আপনি কি পাগল হয়ে গেছেন? বেরোন এখান থেকে। মাহিরা দ্বিতীয় কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে দৌড়ে অফিস রুম থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে বুক ভরে শ্বাস নেয়। তারপর বলে, আল্লাহ বাঁচাইছে। ধুর, কেন যে সকাল সকাল ঝগড়া করতে গেলাম। আর করলামও ঝগড়া অফিসের বসের সাথে। আমার যে চাকরিটা হয়েছে এটি তো কপালে চোর। এখন আবার অফিসের কলিগদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে মাহিরকে তার ডেস্ক দেখিয়ে দেয়। মাহির সেখানে গিয়ে বসে। 2-3 জন কলিগের সাথে তার পরিচয় হয়। সবাই খুব কৌতূহলী। ভাই, নতুন এসেছেন? ম্যামের ক্লাস কেমন লাগলো? ম্যাম তো না, যেন সাক্ষাৎ যায়নি। ওনার বর মনে হয় ভয়ে ওনার সাথে কথাই বলে না, আমি শিওর। আরে, ম্যামের তো এখনও বিয়েই হয়নি। এত বুড়ি বয়স হয়েছে, তাও বিয়ে করেনি কেন? যদিও সে যে শাকচুনি মার্কা মহিলা, তাকে কে বিয়ে করবে? শোনেন, ম্যামের থেকে একটু সাবধানে থাকবেন। ম্যাম কিন্তু অনেক রাগী। যে কোনো ছোট ভুলে অনেক বকাঝকা দেন। সাবধানে কাজ করবেন, নয়তো রক্ষা নেই। আপনার কাজ মনে হয় ওনার আন্ডারে। আপনি শেষ। আপনার আর সুস্থ দেখার উপায় দেখি না। তা আপনারা কার আন্ডারে কাজ করেন?
ম্যানেজার যারার সাথে, উনি অনেক হাসি খুশি। মাহির জোরে একটা শ্বাস নেয়। ওদিকে নিজের কেবিনের ভিতরে বসে মায়া ভাবছে ছেলেটা কি বলে গেল, পাগল নাকি? তবে মায়ের মনে কোনো রাগ নেই। সে ব্যাগ থেকে আয়না বের করে নিজের চেহারা দেখে। নিজের চোখের দিকে তাকাতেই মায়া মুচকি হাসে। মাহিরের বলা সেই কথাগুলো মায়ের কানের কাছে যেন বারবার বাজছে। তার মায়ার চেহারায় এক অদ্ভুত ভালো লাগার আভা ফুটে ওঠে। সে নিজের ডেস্কের ফাইলগুলোর দিকে তাকিয়ে কাজ শুরু করে দেয়, কিন্তু তার মনটা যেন ওই ফাজিল মাহিরের কথার রেস ধরেই মেতে থাকে। মায়া মনে মনে ভাবে ছেলেটার সাহসের তো তারিফ করতে হয়। এমন বেয়াদব আর ফাজিল ছেলে যে সে জীবনেও দেখেনি। কিন্তু তার কথাগুলো মায়ের মনের গভীরে কোথাও একটা মৃদু ধাক্কা দিয়ে গেছে। মায়া নিজের চুলে হাত বুলিয়ে আবারও কাজে ডুবে যায়। তবে মাঝে মাঝে তার ঠোঁটের কোণে হাসিটা রয়েই যায়। অফিস টাইম শেষ হওয়ার পথে অনেকে কাজ শেষ করে চলেও যাচ্ছে। মাহি নিজের ড্রেস গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি হয়। ঠিক তখনই তার চোখের সামনে এক কাণ্ড ঘটে। এক সুন্দরী মেয়ে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যেতে নেয়। তার হাতের ফাইল আর নানা কাগজগুলো বাতাসে উঠতে থাকে। মাহিন্দু তো এগিয়ে আসলো সেখানে। সময় মতো মেয়েটার কোমর জড়িয়ে ধরে তাকে ধপাস করে মেঝেতে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। ফাইলগুলো চারপাশে ছড়িয়ে পড়ে আর মাহিরও মেয়েটার একে অপরের দিকে তাকিয়ে থাকে। আরে সামলে ম্যাডাম, এমনভাবে তো পড়ছিলেন যেন আমার বুকে আশ্রে পড়ার জন্যই এত আয়োজন। মেঝেতে পড়লে তো আর ভবিষ্যতে কোমর দুলিয়ে হাঁটতে পারতেন না। আপনি কি জানেন, আপনার মতো সুন্দরী মেয়ে যদি আমার সামনে পড়ে যায় তবে আমি না ধরে পারি না। মেয়েটা মাহিরের সাহসিকতায় কিছুটা লজ্জা পায়, আবার তার ফাজিল কথায় হেসে ফেলে। থ্যাংক ইউ। নাম কি আপনার? আমি মাহির, নতুন এসেছি। আমি জারা। ধন্যবাদ মাহি, আপনি না থাকলে আজ আমার পাটা নিশ্চয়ই মুচকে যেত। আপনার রিফ্লেক্স তো দারুণ। আরে আমার রিফ্লেক্স শুধু সুন্দরীদের ক্ষেত্রেই কাজ করে। তাছাড়া আমার মতো হিরো যেখানে উপস্থিত সেখানে আপনার মতো কারো বিপদ হওয়া কি সাজে? চলুন কাজগুলো গুছিয়ে নেই। মাহি জারার সাথে হাসতে হাসতে কথা বলে। মাহিরের চটপটে কথা দুষ্টুমি দেখে যারা প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। মাহিরের চোখে দুষ্টু ঝিলিক যারাকে সম্মোহিত করে ফেলে। তাদের মধ্যে কথার আদান প্রদান চলতে থাকে আর মাহির বারবার যারাকে বিভিন্ন নামে ডেকে হাসতে থাকে। অফিস শেষ হয়। মাহি লিফট নিয়ে নিচে নামে। বাইরে বেরিয়ে সে বুঝতে পারে আজ রিক্সা পাওয়া বড্ড কঠিন। তাই সে বাজারের দিকে হেঁটে রওনা হয়। মাহির ভাবে নতুন চাকরি পেয়েছে, বাড়িতে মিষ্টি না নিয়ে গেলে কেমন হয়। মাহিরের মা আবার মিষ্টি পছন্দ করে অনেক। সে কিছু দূর হেঁটে আসে, এক জায়গাতে থামে। রাস্তার উল্টো দিকে একটা মিষ্টির দোকান দেখে সেদিকে পা বাড়ায়। দোকানে ঢুকে সে গরম রসগোল্লার স্পেশাল সন্দেশ নিয়ে এক প্যাকেট ভরে নেয়। তারপর একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। মাহির যখন রিক্সায় বসে অফিসের খুঁটিনাটি নিয়ে ভাবছে, ওদিকে মায়া বের হয়। সবাই চলে গেছে, তবে সিসিটিভিতে মাহির জারার সাথে বেশ হেসে হেসে কথা বলছে সেটা দেখেছেও। সে কেবিন থেকে বেরিয়ে মাহিরকে খোঁজে। মাহিরকে খোঁজার কারণ তার সামনে কেউ এভাবে কখনো কথা বলেনি মাহির ছাড়া। সে গাড়ি নিয়ে বের হয়। সকালে গাড়ি গ্যারেজে ছিল, তাই মায়ের আজকে অফিসে আসতে দেরিও হয়। সাথে মাহিরের সাথে ঝগড়াও লাগে। দুপুরে দিয়ে গেছে তারা। মায়া নিজের গাড়ি চালাচ্ছে। ওদিকে রিক্সা ব্যাগ থেকে টার্ন নিতে গিয়ে একটা গাড়ি এসে সরাসরি মাহিরের রিক্সাকে জোরে ধাক্কা দেয়। রিক্সা থেকে মাহি ছিটকে পড়ে রাস্তার উপর। তার হাতের মিষ্টির প্যাকেটটা ছিঁড়ে মিষ্টিগুলো ধুলোবালিতে গড়াগড়ি খেতে থাকে। মাহিরের মাথা তখন রাগে জ্বলছে। সে রাস্তার উপর পড়ে চিৎকার শুরু করে। ওই কোন শালারে, কানা নাকি? চোখে কি সানগ্লাস পরে গাড়ি চালাচ্ছিস? যত সব ফালতু ড্রাইভার। রাস্তার মাঝখানে কি রিক্সা দেখতে পাচ্ছিস না? আমার মতো হিরো টাইপের একটা লোককে দেখিস না? এই বেরিয়ায় দেখি কোন বাপের বেটা, আস্তরে পুরাই খেয়ে ফেলবো। বের হ বলছি। মাহির বাকি কথা শেষ করতে পারে না, কারণ গাড়ির দরজা খুলে সে বেরিয়ে আসে। তাকে দেখে মাহিরের মুখের ভাষা আটকে যায়, কারণ গাড়ি থেকে যে নামছে সে আর কেউ না, তারই অফিসের বস মায়া চৌধুরী। মাহির মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো, কিন্তু রাগের মাথায়ও তার ফাজিল স্বভাব তখনও উকি দিচ্ছে। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে একটা মিষ্টি মুখে তুলে নেয়, কিন্তু মিষ্টির উপর ধুলো দেখে সেটা রাগে ছুঁড়ে ছুঁড়ে মারে। মাহির বলে, আবার আপনাকে বেছে বেছে আমাকেই ধাক্কা দিতে হলো? আর কেউ কি আপনার চোখে পড়ে না? সকালে একবার ধাক্কা দিলেন আর এখনও একবার। উফ,
আপনার কি আমাকে ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আপনি যদি বিড়ালের মতো নিঃশব্দে আমার গাড়ির সামনে এসে ঠোকর খাওয়ার জন্য দাঁড়ান তাহলে আমার কি করণীয়? তাছাড়া এটা ব্যাগ ছিল, আমি সামনে কিভাবে দেখব যে আপনার মতো একটা বিড়াল এসে আমার গাড়ির নিচে পড়বে? কি আপনি আমাকে বিড়াল বলছেন? মানেটা কি? আপনার সাহস তো কম না? সন্দেহ আছে? মায়া আর কোনো কথা না বলে গটগট করে হেসে পাশের রেস্টুরেন্টের দিকে চলে যায়। মাহির রাগে ফুঁসতে থাকে। সে আরেকটা মিষ্টি তুলে নিয়ে মায়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা মায়ের গায়ে লাগে না। মাহি চিল্লিয়ে বলে, আপনি কি? আপনি তো আস্ত একটা কেচো। সামনে যে আসে সেটা দেখতেই পারেন না, আবার হয়েছে বস। এত সুন্দর মায়াবী বড় বড় চোখ দিয়ে কী করবেন যদি সামনে দেখতেই না পান? আজব মেয়ে মানুষ তো আপনি। আপনার জন্য আজ আমার মিষ্টিগুলো নষ্ট হলো। মাহির রাগে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। মায়া একবারও পিছনে ফিরে তাকায় না। কিছুটা দূরে গিয়ে মায়া থামলো। মাহির মনে মনে ভাবে, এই মেয়েটা যেমন ঝগড়াটে তেমনই দাম্ভিক, কিন্তু বসের এত বড় পদে থেকেও যে তার সাথে এভাবে রাস্তার মাঝখানে ঝগড়া করছে সেটা মাহিরকে অবাক করে। মাহির মনে মনে ভাবে, আজ ইন্টারভিউয়ে চাকরির সাথে সাথে হয়তো বসের সাথে ঝগড়া করার একটা রেকর্ডও সে তৈরি করে ফেললো। মায়া হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তারপর মাহিরের দিকে পিছনে ফিরে বাঁকা হেসে বলে ওঠে, আচ্ছা, আপনি মানুষ হলে তো দেখব। ওই যে বললাম আপনি আস্ত একটা বিড়াল, নিজেই দেখুন না কেমন মিমি করে চিৎকার করে যাচ্ছেন রাস্তার মাঝে। আপনার মতো এমন অশুভ মানুষকে তো খাঁচায় বন্দি করে রাখা উচিত। কথাটা বলে মায়া আর এক মুহূর্ত দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। মাহির তখন রাস্তার উপর দাঁড়িয়ে রাগে গজরাচ্ছে, তার চোখের সামনে তখন আগুনের গোলা জ্বলছে। ইঁদুর কথাকার, আমাকে বলে বিড়াল, শয়তান, অসভ্য একটা মেয়ে। কাল অফিসে গিয়েই এই মেয়েটাকে দেখে নেব। আমার মতো হিরোকে অপমান করার ফল তুই পাবি মায়া চৌধুরী। মাহির রাগে জোরে শ্বাস নিতে থাকে, তারপর আরেকটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়। তার মাথার ভিতর তখন সেই ঝগড়ার স্মৃতি ঘুরপাক খাচ্ছে। রুমানা বেগম ছেলের মেজাজ দেখে এগিয়ে আসে, জানতে চান ইন্টারভিউ কেমন হলো। কী রে মাহির, কি হলো? চাকরিটা কি হবে নাকি ইন্টারভিউ ভালো দিস নাই? তোর মুখ তো হাড়ের মতো হয়ে আছে। আর একবার বলছি, চাকরি না হলে কাল থেকে তোর ভাত বন্ধ, তখন বুঝবি ঠেলা। মাহির রাগে টেবিলে থাবা মারে, সে চিৎকার করে ওঠে। রুমানা বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহির আবারও শান্ত কথা বলে, আরে মা, ইন্টারভিউ ভালো হয়েছে বলেই তো চাকরির প্রথম দিনই পেয়েছে। এত কথা শোনাও কেন? বাহ, চাকরিও পেয়ে গেছিস? তা ফার্স্ট দিন অফিস কেমন কাটলো? অনেক বড় বড় মানুষের সাথে দেখা হলো কি, নাকি আগের মতোই গাধামি করেছিস? যেমন কাটলো টক কাটলো। তোর এই এক কথার উত্তর দেওয়ার স্বভাবটা কি একদমই যাবে না? এত বড় বড় কথা শিখালাম, সব কি ভুলে গেলি? আর তোমার সব কথার ভেতরে খোদ ধরার স্বভাবটা কি আর যাবে না মা? কেন এত ডিস্টার্ব করছো? সবে এলাম, যাও তো, এখন কথা বলো না, ভালো লাগছে না। আর অফিসের পরিবেশ ঠিক আমার মতো খাটাস আর রাগী বসের জন্য তৈরি। এই, আমি কি তোর বান্ধবী হই যে আমার সাথে এভাবে কথা বলছিস? বেশি ফাজলামো হচ্ছে, তাই না? রুমানা বেগম এক হাত এগিয়ে এসে মাহিরের কান ধরে টান দেয়। মাহির ব্যথায় কুঁকড়ে যায়। লাগছে তোমা, ছাড়ো বলছি। তুমি জানো আমি যে কোম্পানিতে জয়েন করেছি সেই সিওর নাম মায়া। কি আজব এক মেয়ে, সারাক্ষণ ঝগড়া করে কথা বলে। মনটা চায় তাকে চর মারি। বেশ তো, মায়া আর মাহির নামটা তো বেশ মানানসই। একজন আরেকজনকে নিয়ে যেন পরিপূর্ণ। এটা তো খুব ভালো খবর। তুমি আর তোমার লজিক পরিপূর্ণ না ছাই। মনে তো হচ্ছিল খুন করে ফেলি ওই মেয়েটাকে। অসভ্য মহিলা একটা, ইঁদুর কথাকার। আমাকে বলে আমি নাকি বিড়ালের মতো শব্দহীনভাবে চলাফেরা করি। আমাকে বিড়াল বলছে, এত বড় সাহস ওর! নেক্সট দিন আমার একদিন কি ওনার একদিন। মাহির কথা বলতে বলতে হাত থেকে কাঁটা চামচটা তুলে নিয়ে টেবিলের উপর জোরে চাপা ধরে। টেবিল কভারটা তখন ছিঁড়ে যাওয়ার উপক্রম। আরে মাহির, করছিসটা কি? আমার সাধের টেবিল কভারটা দিলি তো ছিঁড়ে। তোকে বিড়াল বলে মেয়েটা বড্ড ভুল করেছে। তুই তো বিড়াল নয়, তুই তো ডাইনোসর হয়ে গেছিস। এত রাগ কিসের তোর? মা, তুমি কি তার পক্ষ নিচ্ছ? যাও, আমি আর কথাই বলবো না তোমার সাথে। মাহির রাগে গজগজ করতে করতে উঠে নিজের রুমে চলে যায়। রুমানা বেগম পিছন থেকে ডাকে মাহিরকে, কিন্তু মাহির পাত্তা দেয় না। এরই মধ্যে মাহিরের বাবা নাহিদ সাহেব বাড়িতে ঢোকে।
তিনি পরিস্থিতি দেখে রুমানা বেগমের দিকে তাকিয়ে বলে, কি হলো? মায়ের রাগলো কেন? তুমি আবার ওকে কিছু বলেছো নাকি? আর বলো না, তোমার মতো তোমার ছেলের রাগ আর জেদ ওর ভেতরে। আমার তো মাঝে মাঝে ভয় হয় কোনো মেয়ে ওকে বিয়ে করবে তো আদৌ। একদম আনরোমান্টিক ছেলে একটা। হ্যাঁ, একদম তোমার মতো। তোমারও যেমন খিটখিটে মেজাজ থাকে, ছেলেটাও তাই হয়েছে। এই এই কি বললে তুমি? এমনি সময়ে তোমার মতো, আর খারাপ দিকগুলো আমার মতো, তাই না? বলো বলো, আর একবার বলো দেখি কি বললে। রুমানা বেগম কাঁটা চামচ হাতে নিয়ে নাহিদের দিকে তেড়ে যায়। নাহিদ সাহেব হেসে ফেলে, তারপর শান্ত ভঙ্গিতে বলে, আহা, রাগছো কেন ডার্লিং? আমি তো এমনি বললাম। যতই হোক, বউয়ের রাগ সবাইকে ভয় পেতে হয়, কিন্তু বউকে রাগানোর সুযোগ হাতছাড়া করতে চায় না। তুমি একটা ফাজিল। ওরা দুজন হাসতে থাকে আর মাহির গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহির রেডি হতে থাকে, সব পাচ্ছে কিন্তু ওর ঘড়িটা পাচ্ছে না। চিৎকার করে ওর মাকে ডাকে, মা, মা, কোথায় তুমি? এদিকে আসো তো, আমার ঘড়িটা কোথায় রেখেছো? আমি পাচ্ছি না। রুমানা বেগম ভিতরে আছে, ছেলের দিকে তাকিয়ে বলেন, সকাল সকাল সারের মতো এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এখন তোর ঘড়ি কোথায় সেটাও আমাকে জানতে হবে? এই তো তুই কালকেই বললি আর কথা বলবি না আমার সাথে, এখন আবার ডাকছিস কেন? আরে সেটা কালকের জন্য, তাছাড়া তো রাগের মাথায় এমনি বলেছিলাম। তুমি তো আমার ভালো মা, দাও না একটু খোঁজে, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, দেখো তো। রুমানা বেগম ঘড়িটা খুঁজে দেয়। মাহির দ্রুত রেডি হয়ে হালকা কিছু খেয়ে আবারও বের হয়ে আসে বাড়ি থেকে। তার বাবা নিজের স্কুটি নিয়ে চলে গেছে, তাই মাহিরকে বাধ্য হয়ে বাসে করে অফিসে যেতে হলো। ওদিকে মায়া চৌধুরী রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় ওর মা মিতা বেগম আসে সেখানে। ব্রেকফাস্টটা তো করে যা, এভাবে না খেয়ে বেরোলে শরীর খারাপ করবে। রোজ তো একই কাজ করছিস মায়া। মা, আজকে একটু তাড়াতাড়ি বের হতে হবে, অনেক কাজ আছে। তুমি বাবাকে বলে দিও 12টার মধ্যে অফিসে ঢুকে যেতে। 12:30 থেকে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে, আসছি আমি, সময় নেই একদম। মায়াও বের হয়। মায়া গাড়ি নিয়ে অফিসে পৌঁছলো। গাড়ি পার্কিংয়ে রেখে সে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটে ঢোকার ঠিক সেই মুহূর্তে মায়া এসে পৌঁছয়। মায়াকে দেখা মাত্রই লিফটের দরজা বন্ধ করে দেয় আজ মাহির। কি তোর ছেলে রে বাবা, সামনে আমাকে দেখলো, তাও মুখের উপরে দরজা বন্ধ করে দিল। ইচ্ছে করে করলো কি? এই ছেলেটার এত সাহস কি করে হয়? কালকের বদলাটা আজ এভাবে নেবে নাকি? লিফটের ভিতর থেকে মাহির শয়তানি হাসি হাসে সে বলে, মিস ইঁদুরনি, আমি তো ভাবতেই পারিনি এই সময়ে আপনার ধর্ষণ পাবে এখানে। অপ্রত্যাশিতভাবে কালকে সকালে রিভেঞ্জটা নিতে পারলাম। মায়া চৌধুরী, এবার বোঝো ঠেলা। এবার তুমি হয় সিঁড়ি দিয়ে আসবে, নয়তো অপেক্ষা করো লিফটের জন্য। মায়া আর কি করবে, পরের লিফটের জন্য দাঁড়িয়ে থাকে 10 মিনিট। এরপর লিফট আসে, সে তারপর সেখানে উঠে নিজের কেবিনে যায়। অফিস কেবিনে টেবিলের উপর মায়ের ফোনটা বেজে ওঠে। মায়ের ফোন রিসিভ করে, ফোন করেছে তার সেকেন্ড ম্যানেজার শুভ। হ্যালো ম্যাম, আজকে আমি অফিসে আসতে পারবো না, প্লিজ ম্যাম একটু। মানেটা কি? তুমি আজকে আসতে পারবে না? আজকে মিটিংয়ে প্রোফাইল প্রেজেন্টেশনটা তোমার করার কথা ছিল, সব লন্ডভন্ড হয়ে যাবে। সরি ম্যাম, কিন্তু মায়ের হঠাৎ করেই খুব শরীর খারাপ হয়ে গেছে, আমি কোনোভাবে আসতে পারছি না, একটু বুঝুন ম্যাম প্লিজ। মায়া ঝাড়ি দিয়ে রাগে ফোনটা রেখে দেয়। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, এই প্রেজেন্টেশনটা এখন কে দেবে? তার অফিসের সব এমপ্লয়ি তো খুব ধীর গতির, মাহির ছাড়া কেউ পারবে না এই ধোঁকি সামলাতে। কিন্তু মাহির তো সবেমাত্র জয়েন করেছে। মায়া দীর্ঘশ্বাস ফেলে মাহিরের ডেস্কের দিকে তাকায়। মাহির তখন জারার সাথে গল্প করছে। সে মাহিরকে ডেকে পাঠালো, এই যে মাহির, কালকের জন্য তোমাকে ট্রিট দেব। আজকে লাঞ্চ হবে আমার পক্ষ থেকে। আপনি বললে সবসময় হাজির থাকবো। তাছাড়া সুন্দরী মেয়ের সাথে সময় কাটাতে কে না যায় বলুন। এমন সময় কাজের লোক আসে, মাহিরকে বলে ম্যাম ডাকছে। মাহির দেরি করে না, সে দ্রুত চলে আসে। অনুমতি নিয়ে মাহির যখন ভিতরে ঢোকে, মায়া গম্ভীর মুখে তার দিকে তাকায়। আমাকে ডেকেছেন ম্যাম? হ্যাঁ শুনুন মাহির, সব সাব ম্যানেজার শুভ আজকে অফিসে আসতে পারছে না, কিন্তু আজকে আমাদের প্রেজেন্টেশন আছে। তুমি তো সেম সাবজেক্টেই আছো, তোমাকে এই প্রোফাইল প্রেজেন্টেশনটা দিতে হবে। ঠিক 1 ঘন্টার মধ্যে মিটিং শুরু হবে, তুমি কি পারবে?
মাহির মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। সে বোঝে এটা তার সুযোগ নিয়েছে প্রমাণ করার। সে হেসে বলে ওঠে, ম্যাম, আপনি কি ভুলে গেলেন আমি কে? আপনার এই ছোটোখাটো প্রেজেন্টেশন আমার কাছে ডাল ভাত। তবে একটা শর্ত আছে, কাজটা করার পর কিন্তু আমাকে আর বিড়াল টাকা চলবে না, আর আমাকে ট্রিট দিতে হবে। রাজি থাকলে বলুন। মায়া মাহিরের সাহস আর ফজিল আচরণ দেখে কিছুটা থমকে যায়। সে বুঝতে পারে এই ছেলেটিকে যেমন সহজে দমানো যায় না, তেমনই তার বুদ্ধিকে এড়িয়ে যাওয়ারও কোনো উপায় নেই। কনফিডেন্ট বেশ ভালো মাহিরের, তাই মায়া মাহিরের দিকে আজকে সব কিছুর ফাইলটা এগিয়ে দিয়ে বলে, তোমার সাহস আছে মাহির, দেখা যাক প্রেজেন্টেশনে তুমি কতটা কি করতে পারো। যেন ভালো হয়, তবেই শর্ত মানবো। বেশ, তাহলে রেডি থাকবেন। ট্রিট যেদিন দেবেন সেদিন শাড়ি পরে আসবেন। বাই বাই। মায়া ভ্রুকুচকে তাকিয়ে রইল মাহিরের চলে যাওয়ার দিকে। ছেলেটা কত ফজিল, কত সহজে বসের সাথে কথা বলে। ছেলেটা তো দেখতে পুরোই পাগলাটে। মাহির তার ডেস্কে গিয়ে বসতেই যারা এগিয়ে আসে। যারা চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। সে মাহিরের ডেস্কে হাত রেখে নিচু স্বরে কথা বলতে শুরু করে। মাহি, লাঞ্চের সময় হয়ে গেছে, চলো আজ নতুন খোলা একটা রেস্টুরেন্টটাতে যাই। দুজনে মিলে লাঞ্চ করব। আমার অনেক কিছু জানা আছে তোমার সম্পর্কে। মাহির একটু হেসে জারার দিকে তাকায়। তার স্বভাব সুলভ আচরণ কমেনি, কিন্তু কাজের চাপটা মাথায় ঘুরছে। যারা ম্যাম, আপনি যে অফারটা দিলেন সেটা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু কি করব বলুন। ম্যাম আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন। প্রোফাইল প্রেজেন্টেশন রেডি করতে হবে। আজ লাঞ্চ আর কপালে নেই, আমাকে না খেয়ে যুদ্ধ জয় করতে হবে। সরি যারা ম্যাম, আজ আর হবে না। কাল না হয় অন্য কোনো দিন ট্রিট নেব, কেমন? যারা একটু হতাশ হয়ে যায়। মাহির 1 ঘন্টার সময়ের দিকে তাকিয়ে দ্রুত ল্যাপটপে সব তথ্য সাজাতে শুরু করে। প্রথমে 20 মিনিট ধরে ফাইল পড়ে, কোম্পানির সাইট ঘাটাঘাটি করে। তারপর সে খুব নিপুণভাবে প্রোফাইলটা তৈরি করছে। কোম্পানি যেভাবে লস থেকে বেরিয়ে আসবে তার প্রতিটি পয়েন্ট সে নিখুঁতভাবে নোট করতে থাকে। ঠিক সেই সময়ে মায়ের বাবার রাসেল সাহেবের ফোন আসে। মায়া জানতে পারে দুপুরের মিটিংটা লাঞ্চের পরে হবে। মায়া তার কাজের লোকের পাঠায় মাহিরকে ডাকার জন্য। মেয়েটি মাহিরের ডেস্কে এসে খবর দিলে মাহির খুব বিরক্ত হয়। কাজের মাঝখানে এসব ডাকাডাকি সে একদমই পছন্দ করে না। সে বসের কেবিনের দিকে পা বাড়ায়। অনুমতি তোয়াক্কা না করেই সে ভিতরে ঢোকে। ভেতরে আসেন মাহির সাহেব। ডাকলেন যে আবার? কোনো জরুরি কথা আছে? আমার কিন্তু কাজের অনেক চাপ, প্রেজেন্টেশনটা প্রায় অর্ধেকের কাছে। হ্যাঁ, বসুন। মাহির সাহেব, আপনি সকালে আমাকে দেখা সত্ত্বেও লিফটের দরজা আটকে দিলেন কেন বলুন তো? এটা কি আপনার কোনো শয়তানি বুদ্ধি ছিল? মাহির মনে মনে ভাবে, তো এই জন্য ডেকেছি ইঁদুরিনী যা, কালকে আমাকে অপমান করে আজ আবার কৈফিয়ত চাইছে। মাহির শান্ত গলায় জবাব দেয়, কালকে আপনি জিজ্ঞাসা করেছিলেন না 10 মিনিট লেট কেনা হলো, তাই ভাবলাম আজকে আপনাকে অতটা দিয়ে দিই। ওই যে সকালে আমাকে দেখেই লিফটের দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেটাই একটা ছোট রিভেঞ্জ ছিল মাত্র। এখন কি অতটা পেয়ে শান্তি পেয়েছেন ম্যাম? মায়া কোনো কথা বলে না, শুধু এক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মায়া মনে মনে ভাবে, সেটা সাহস তো কম না, আমার মুখের উপরে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস আগে কেউ পায়নি। সেটার চোখে মুখে এক অন্যরকম আগুনের ফুলকি, যেমন তেজি তেমনই বুদ্ধদীপ্ত। মাহির মনে মনে ভাবে, মেয়েটা কি খুব বেশি রেগে গেল নাকি? যেভাবে তাকিয়ে আছে যেন গিলে খাবে। ইঁদুর না বলে রাক্ষসী বললে বেশি মানাতো ওকে। ম্যাম ম্যাম ম্যাম, শুনতে পাচ্ছেন কিছু নাকি সম্মান করছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলুন। উফ, কিসব ভাবছি আমি। যাই হোক আপনাকে যেই জন্য ডেকেছি তা হলো মিটিংটা লাঞ্চের পরে হবে। আপনি আরও সময় পেলেন সব সুন্দরভাবে রেডি করতে। ওহ, তাহলে তো রিল্যাক্স। চলেন, শর্ত অনুসারে আজকে আপনার সাথে লাঞ্চটা সেরে ফেলি। তাছাড়া তো শর্ত আছে, আমি মিটিং ঠিকমতো হ্যান্ডেল করলে আপনি আমাকে ট্রিট দিতে যাবেন, তাও শাড়ি পরে। সো আজকে একটু এগিয়ে রাখি, কি বলেন ম্যাম? চুপ হাজির, বেশি পকপক করলে না আপনার খবর আছে। আমার আগে দরকার কাজ, তারপরে আপনার খাওয়ার সব। কাজ শেষ করুন আগে। মাহির আর কিছু বলে না, শুধু এক বাঁকা হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। মাহির নিজের ডেস্কে গিয়ে কোনো মতে অল্প কিছু খেয়ে কাজ শেষ করে। বিকেল গড়িয়ে যখন মিটিংয়ের সময় হয় তখন মাহির একদম প্রস্তুত। মিটিং রুমে দুজন ক্লায়েন্ট সিরাজ খান এবং খান গ্রুপের পিএ বসে আছে। সিইও চেয়ারের পাশে রাসেল সাহেবও বসে আছে। রাসেল সাহেব আশা করেছিল মায়া একা সব সামলাবে, কিন্তু কোনো কিছু ওর বাবা ছাড়া করেই না।
গুড আফটারনুন সবাইকে। রাসেল সাহেব মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, শুভ কোথায়? আজ কেউ আসবে না? শুভ আসতে পারবে না, ওর মায়ের শরীর খুবই খারাপ। ওর বদলে মাহির আজকের প্রেজেন্টেশনটা দেবে। মাহির, শুরু করুন। মাহি সোজা হয়ে দাঁড়িয়ে ল্যাপটপ অন করে প্রজেক্ট নিজের স্ক্রিন শো করিয়ে বলে, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন গত 2 কোয়ার্টারে আমাদের কোম্পানি আর্থিক সংকটে ছিল, কিন্তু আমি মনে করি সঠিক পরিকল্পনায় আমরা দ্রুত এই পরিস্থিতি সামলে নিতে পারবো। আমাদের প্রফিট প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের মূল সমস্যা হলো পুরনো প্রযুক্তির ওপর নির্ভরতা এবং মার্কেটিংয়ের ভুল টাইমিং। আমি প্রস্তাব করছি খুব দ্রুত নতুন প্রযুক্তির মেশিনারি আনা হোক, যা আমাদের উৎপাদন খরচ অন্তত 10 ভাগ কমিয়ে আনবে। আর কাস্টমাররা এখন আর শুধু দাম দেখে না, তারা পণ্যের নতুনত্ব এবং ব্র্যান্ড ভ্যালু চাই। আমাদের ডেটা বলছে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত কাস্টমারদের এনগেজমেন্ট সবচেয়ে বেশি। এতদিন আমরা সকালের দিকে মার্কেটিং করে বাজেটের অপচয় করেছি। এখন আমরা এই সময়টাকে টার্গেট করে ক্যাম্পেইন সাজাচ্ছি, যা আমাদের সেলস অনেকটা বাড়িয়ে দিবে। এছাড়া সাপ্লাই চেইনের মধ্যস্থকারীদের বাদ দিয়ে সরাসরি ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করলে আমাদের মুনাফার পরিমাণ 25% পর্যন্ত বাড়ানো সম্ভব। দেখুন, আমরা যদি আমাদের নতুন প্রজেক্টের চাহিদা অনুযায়ী প্রোডাকশন বাড়াই, তবে আমাদের লাভের হার প্রায় 20% বাড়বে। সিরাজ খান স্যার, আপনারা হয়তো খেয়াল করেছেন কাস্টমারদের মধ্যে এখন অর্গানিক পণ্যের চাহিদা বাড়ছে। আমরা যদি সেই দিকে নজর দিই, তবে নতুনত্ব নিয়ে আমরা বাজারে রাজত্ব করতে পারবো। লস হওয়ার মূল কারণ ছিল আমাদের মার্কেটিংয়ের স্বচ্ছতার অভাব। আমরা সেই জায়গাটাতেই ফোকাস করছি। কাস্টমারদের চিন্তাভাবনা বিশ্লেষণ করে আমরা পণ্যের মানে এমন পরিবর্তন আনছি যা তাদের প্রথম পছন্দের তালিকায় আর থাকবে। মাহি টানা 10 মিনিট ধরে প্রতিটি চ্যাট আর গ্রাফিক ডিটেলস বুঝিয়ে যায়। তার কথা বলার ধরন আর কনফিডেন্ট দেখে সিরাজ খান এবং রাসেল খান দুজনেই মুগ্ধ হয়ে যান। মাহির খুব সুন্দর করে বোঝায় যে কিভাবে তাদের লস হওয়ার হাত থেকে বেরিয়ে আসার রাস্তা তৈরি হয়েছে। মিটিং রুমে তখন পিনপতন নীরবতা। মাহির যেভাবে পণ্যের চাহিদা, কাস্টমার সাইকোলজি আর লাভের হিসেব দিচ্ছে, তাতে মায়াও অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহিরের ফজিল রূপের পিছনে যে এমন এক অভিজ্ঞ লোক লুকিয়ে আছে, তা মায়ার ধারণার বাহিরে ছিল। মায়া এবার সিরাজ খানের দিকে তাকিয়ে বলে, আপনি কি ভাবছেন সিরাজ সাহেব? আমরা কি তাহলে মাহিরের এই পরিকল্পনাটা নিয়ে সামনে এগিয়ে যাব? নিঃসন্দেহ এই ছেলেটি ভীষণ আমাদের সবার ভাবনার চেয়েও অনেক বেশি স্পষ্ট। আমরা এই প্রজেক্ট ইনভেস্ট করতে আগ্রহী। মায়া মাহিরের দিকে তাকায়, মাহিরও মায়ের দিকে তাকায়। মাহিরের চোখে সেই দুষ্টু ঝিলিক এখনও আগের মতোই আছে, যা মায়াকে একটু অস্বস্তিতে ফেললেও ভিতরে ভিতরে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি জাগিয়ে তোলে। মিটিং রুম থেকে বেরিয়ে আসার পর মাহি নিজের ডেস্কে গিয়ে বসে। প্রেজেন্টেশনটি দারুণ হয়েছে, তাই মনে বেশ একটা প্রশান্তি কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই রাসেল সাহেব মাহিরের ডেস্কে এগিয়ে আসে, তাই চোখে মুখে সন্তুষ্টির ছাপ স্পষ্ট। মাহির, তুমি সত্যি খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছ। তোমার মতো একজন মেধাবী ছেলে কোম্পানিতে সামান্য এমপ্লয়ার হিসাবে মানায় না। আজ থেকে তুমি মায়ের পিএ। মায়ের পাশের কেবিনটা আজ থেকে তোমার। আর শোনো, মায়ের কাছে গিয়ে সব কাজ বুঝে নিও, ও তোমাকে সব বুঝিয়ে দিবে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। রাসেল সাহেব চলে যাওয়ার পর যারা এগিয়ে আসে, যারা মাহিরকে বলে, বাহ মাহির, তোমার তো ভাগ্য পুরো খুলে গেল। কংগ্রাচুলেশনস ডিয়ার। মায়ার পিএ হওয়া মানে তো সরাসরি বসের ডান হাত হওয়া। থ্যাংক ইউ যারা। আচ্ছা শোনো না, তোমাদের বস মায়া কি খুব বদমেজাজি টাইপের? মানে সারাক্ষণ কি মেজাজ গরম করে রাখে? আমি তোর যা স্বভাব দেখেছি, তাতে প্রিয় হওয়াটা আমার জন্য জেলখানার মতো হতে পারে। আরে না, অতটাও খারুস নয়। তবে ম্যাম খুব বেশি ফর্মাল বিহেভ করেন, কখনোই ক্যাজুয়ালি কথা বলে না। কাজের বাইরের কোনো কথা একদম পছন্দ করে না। যতটা দরকার ঠিক ততটুকুই কথা বলেন। মাহির মনে মনে ভাবে, ও আচ্ছা, আমার সাথে তো পারলে গায়ে পা লাগিয়ে ঝগড়া করে, আর অন্যদের সাথে এত ফর্মাল। মিলকে দেখছি ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। মাহি সেখান থেকে এসে মায়ের কেবিনের দরজায় নক করে। কামিন। ম্যাম, কাজ বুঝে নিতে এসেছে।
মাহির ভিতরে ঢোকে। মায়া তখন ফাইলে মুখ গুজে আছে। মাহিরের আওয়াজ শুনে সে মুখ তুলে তাকায়, তার চোখে মুখে বিস্ময় আর বিরক্তি। তুমি এমন কি কাজ যেটা আমার কাছে বুঝতে এসেছো? তোমার ডেস্কে বসে কাজ করার কথা, এখানে কেন? ম্যাম, প্রিয় হিসাবে আমার দায়িত্ব কি হবে সেই লিস্টটা বুঝতে এসেছে। বিয়ে? কার বিয়ে? কি বলছেন আপনি? আপনাকে এটা কে অ্যাসাইন করলো? আমি তো কাউকে অর্ডার দিইনি। আপনার বাবা রাসেল সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন। মায়া চোখ বড় বড় করে দ্রুত নিজের ফোন হাতে নেয় এবং বাবাকে কল করে। হ্যালো বাবা, আমার জন্য বিয়ে রেখেছো? হুট করে যাকে তাকে আমার বিয়ে হিসেবে অ্যাপয়েন্ট করলে কিভাবে? আদৌ এই ছেলেটা পারবে কি না আমার তাতে ঘোর সন্দেহ আছে। এর কোনো কাণ্ডজ্ঞান তো নেই। শোনো মায়া, আমি সব বুঝেই ওকে রেখেছি। ছেলেটা পারফেক্ট তোমার প্রিয় হওয়ার জন্য। তোমার কাজের চাপ অনেক কমবে। আমি কোনো কথা শুনতে চাই না। ও এখন থেকে তোমার প্রিয়। ফোনটা রাখার পর উল্টো মাহির রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে। মায়ের এই অবজ্ঞা তাকে চরম বিরক্ত করে। আদৌ পারবো কি না সন্দেহ হয় আপনার? পারবো কি না পারবো সেটা তো মিটিং রুমেই দেখেছেন ম্যাম। আর শুনুন, আপনার বিয়ে হওয়ার কোনো শখ আমার নেই। আমি বরং নিজের ডেস্কে ফিরে যাওয়াই ভালো মনে করছি। আপনার মতো খারস মানুষের প্রিয়ে আমি হতে চাই না। অ্যাকচুয়ালি আপনি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন না। কি কি বলেন? আর আপনি এতটুকুতেই বাচ্চার মতো করেন কেন? হ্যাঁ, অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখুন। তাতে আপনার কি? কথাটা মুখ ফসকে জোরে বেরিয়ে যায়। মাহির মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। মায়া তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে মাহিরের দিকে এগিয়ে আসে। মাহিরকে জোরে টান দেয় মায়া। মাহির প্রায় ছুটে এসে মায়ের উপরে পড়ে। দুজনেই দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। মাহির ভুল করে মায়ের কোমরে হাত রাখলো। মায়া পুরোপুরি জমে যায়। মায়ের পারফিউমের মিষ্টি ঘ্রাণ তার নাকে আসছে। চারপাশটা কেমন যেন অচেনা মনে হচ্ছে। দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এক অদ্ভুত টান অনুভব করছে মায়া। মায়া মাহিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মিস্টার মাহির, আপনি হয়তো ভুলে গিয়েছেন এটা আমার অফিস। তাই আপনি এখানে যা বলবেন, যা করবেন সব কিছুই আমার যায় আসবে। কথাটা বলে মায়া মাহিরকে এক ঝটকায় ছেড়ে দেয়। মাহির এখনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের এই আচরণের মানে সে কিছুতেই মেলাতে পারছে না। এনিওয়ে, যে কাজের জন্য এসেছেন সেটা করুন। এ নিন ফাইলগুলো। এগুলো নেক্সট প্রজেক্ট। এগুলো কালেক্ট করে আমাকে দেবেন। মায়া আবারও নিজের কাজে ডুবে যায়। দুপুর গড়িয়ে লাঞ্চ টাইম আসে। মায়া দেখে মাহির তার কেবিনের ভিতরেই মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। মায়া 15 মিনিট পর আবারও দেখে মাহির তখনও কাজ করছে। মাহির, লাঞ্চ হয়েছে? না ম্যাম, এখনো হয়নি। চলো কোথায়? লাঞ্চ করতে। ম্যাম, আজকে আমার লাঞ্চ করার টাইম হবে না। ফাইল দুটো আজকে আমাকে কমপ্লিট করতে হবে। মাহিরের কথা শেষ হওয়ার আগেই মায়া মাহিরের হাত ধরে টানতে টানতে লাঞ্চ টেবিলের দিকে নিয়ে যায়। মাহিরকে বসিয়ে দিয়ে মায়া ওয়েটারকে অর্ডার করে। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। মাহির টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে শুধু প্রোটিন সালাদ আর বুরিটো বোল। আমি এত হেলথ কনসাস খাবার খাই না ম্যাম, এগুলো মেয়েদের খাবার। তাতে কি হয়েছে? আজকে খাবেন। নিজে থেকে যখন অর্ডার করেননি, এখন আমি যা করছি সেটাই খেতে হবে। মাহি চুপচাপ খেয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, এই মেয়েটা কি এলিয়েন নাকি? চিকেনের সাথে ঘাস পাতা খাওয়ার অভ্যাস কার থাকে? কি অদ্ভুত এক বস আমার কপালে জুটল। লাঞ্চ শেষ করে মায়া বিল মিটিয়ে বেরিয়ে যায়। মাহি নিজের কেবিনে ফেরার পথে হঠাৎ পিছন থেকে কেউ তার হাত টেনে ধরে। মাহি চমকে পিছনে ঘোরে। দেখলো তার কপালে আজ অশুভ কিছু লেখা আছে। কারণ মায়া আবার তাকে কোনো এক নতুন ঝামেলায় ফেলতে উদ্যত। মাহির বিরক্ত হয়ে বলে ওঠে, আরে ছাড়ুন, কি করছেন কি ম্যাম? কি হলো? লাঞ্চের সময় তো শেষ হলো, আবার কি নতুন করে জ্ঞান বা লেকচার দিতে যাচ্ছেন নাকি? নাকি আপনার মনে হচ্ছে আমার কাজ শেষ হয়নি? মায়া কোনো উত্তর না দিয়ে মাহিরকে টেনে একটা অন্ধকার করিডোরের দিকে নিয়ে যায়। করিডোরের লাইটটা মাঝে মাঝে জ্বলছে আবার নিভছে। মাহির অস্বস্তিতে পড়ে যায়। মায়ের এই রহস্যময় আচরণে সে ভয় না পেলেও কিছুটা অবাক হয়। মায়া তাকে দেয়ালে চেপে ধরে এবার খুব গম্ভীর গলায় বলে, আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়িকে আমি নিজের আঙ্গুলের ইশারাই নাচাই। আপনার এই ফাজলামো, এই দুষ্টুমি আর এই সাহসী কথা সব আমার অফিসের নিয়মের বাইরে। আপনি যদি ভেবে থাকেন আমার সাথে এইভাবে ফ্লার্ট করে পার পেয়ে যাবেন, তবে আপনি ভুল করছেন।
মাহির মায়া চোখের দিকে সরাসরি তাকায়। সে ভয় পাওয়ার পাত্র নয়, তার ফাজিল রক্তে এখন উত্তেজনার ঢেউ বইছে। সে মায়া চোখের দিকে তাকিয়ে খুব কাছ থেকে হেসে বলে, ম্যাম, আপনি আমাকে নাচাতে চাইছেন ঠিক আছে, কিন্তু তার আগে তো আপনাকে আমার ছন্দে নাচতে হবে। আপনার ওই ব্লেজার আর শার্টের নিচে যে মানুষটা লুকিয়ে আছে, সেই মানুষটার ধর্প চূর্ণ করার জন্য কি আমাকে এত কাছে টেনে নিয়েছেন, নাকি আপনিও আমার মতোই অনুভব করছেন যে আমাদের দুজনকে এই রকমের অঘোষিত যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করেছে নিয়তি? মায়ার হাতটা কাঁপছে। মাহি সেটা টের পাই। সে জানে মায়া বাইরে থেকে যতই পাথর হওয়ার ভান করুক, ভিতরে ভিতরে সে মাহিরের এই সাহসে বশীভূত হচ্ছে। মাহির মৃদু স্বরে বলে, আরেকটা কথা ম্যাম, আমাকে বিড়াল ডাকলে কিন্তু আমি আর চুপ থাকবো না। তার চেয়ে বরং অন্য কোনো ভালো নামে ডাকলে আমাদের এই লাঞ্চ আর বসের সম্পর্কটা আরও মধুর হতে পারে, কি বলেন? মায়া মাহিরকে ছেড়ে দেয়। সে জানে এই ছেলেটির সাথে কথার লড়াইয়ে সে পেরে উঠবে না। সে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে গম্ভীর মুখে বলে, নিজের কেবিনে গিয়ে কাজ করুন, বিকেলে মিটিং আছে। প্রেজেন্টেশন রেডি না থাকলে খবর আছে আপনার। মায়া হনহন করে কেবিনের দিকে এগিয়ে যায়। মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ের এই প্রস্থান। তার ঠোঁটের কোণে তখন সেই পরিচিত দুষ্টু হাসি। ওদিকে মায়া যে মাহিরের প্রেমে পড়েছে তা মায়া বুঝে গেছে, কিন্তু মাহিরকে একটু নাচাতে চায়। বিয়ে হয়েছে না, কালকে থেকে বোঝাবে জানু কি লাগে। 1 সপ্তাহ পার হয়েছে। মায়া মাহিরকে কাছে টানার চেষ্টা করেছে, কিন্তু মাহির পাত্তা দেয়নি। তাই মায়া এবার নিজের মতো প্ল্যান সাজিয়েছে একটা। মায়া তার কেবিনে বসে ফাইলের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে পরিকল্পনা করেছে মাহিরকে একটু বেশি করেই জ্বালাতন করবে। মাহিরকে দিয়ে বড় কাজ করাতে হবে না, বরং তাকে দিয়ে ছোটোখাটো অহেতু কাজ করিয়ে সে নিজের ইগো তৃপ্ত করবে। মাহির দরজা ঠেলে ভিতরে ঢোকে। মাহি সাহেব, জানতো দ্রুত ওই রেমিটেন্সের ফাইলটা নিয়ে আসেন, আমার হাতে খুব কম সময় আছে। জি আচ্ছা ম্যাম, আমি এখনই নিয়ে আসি। মাহি দ্রুত পায়ে বেরিয়ে যায়। মায়া মনে মনে মুচকি হাসে। সে নিজেকে নিজেই বলে, এবার খেলাটা শুরু করা যাক। কিছুক্ষণ পর মায়ের ফাইলটা নিয়ে আসে। মায়া ফাইলের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, ফাইল আনতে এত দেরি হলো কেন আপনার? আমি বলেছিলাম দ্রুত আনতে, আর আপনি তো দেখছি কচ্ছপের গতিতে হাঁটছেন। ফাইলটা টেবিলের উপর রাখুন এবং ওইখানেই দাঁড়িয়ে থাকুন। ম্যাম, আসলে ফাইলটা নিচের তলার আকাইবে ছিল তো, তাই একটু সময় লেগেছে। আমি তো দৌড়েই গিয়েছিলাম। কোনো এক্সকিউজ আমার শুনতে চাই না। সময়ের মূল্য আপনি কখনোই বোঝেন না। এই অপরাধের শাস্তি হিসেবে আপনি পুরো 1 ঘন্টা আমার সামনে ওই কর্নারে দাঁড়িয়ে থাকুন, 1 মিনিটও নড়বেন না। ওকে ম্যাম, যেমন আপনার ইচ্ছা। মায়া ফাইল খুলে পড়তে শুরু করে। মাহির অসহায়ভাবেই দাঁড়িয়ে থাকে। মায়া আর চোখে মাহিরকে দেখে। মাহিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মনের ভিতরে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। তবে ভালো লাগছে মাহিরকে দেখে। 1 সপ্তাহ ধরে পাত্তা দেয় না যে ছেলে আজ সামনে নিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। সে ঠিক করেছে আজ থেকে মাহিরকে এভাবেই শাসন করবে। 1 ঘন্টা পর মাহির ঘড়ির দিকে তাকায়। ম্যাম, 1 ঘন্টা তো হলো, এখন কি আমি আমার ডেস্কে যেতে পারি? যাবেন, 1 কাপ কফি আনবেন। আচ্ছা ম্যাম। হ্যাঁ যান, আর খেয়াল রাখবেন কফিটা যেন ঠিকঠাক হয়, সময় মতো যেন কফি পাই। জি ম্যাম, আমি এক্ষুনি নিয়ে আসি। মাহির বেরিয়ে যায়। মায়া মাহিরের বাধ্য স্বভাব দেখে অবাক হয়। অফিসে এত কাজের মানুষ থাকতে মাহির কেন সব উল্টাপাল্টা আবদার মেনে নেয়? সেটা মায়ার কাছে একটা ধাঁধা তৈরি হচ্ছে। মাহির কি তাকে পটাতে নতুন ট্রিক্স অ্যাপ্লাই করছে? বাড়িতে মাহির নিজের পানিটাও নিজে ঢেলে খায় না, অথচ এখানে তার সব খেয়াল রাখতে হচ্ছে। মাহির মনে মনে রাগে গজগজ করতে থাকে। সে ভাবে এই চাকরির জন্য তাকে যে কত কিছু সহ্য করতে হচ্ছে। মায়ের জেদ যেন দিন দিন বাড়ছে। সে মাহিরকে দিয়ে ফুচকা আনায়, চটপটি আনায়, এমনকি অফিসের সাধারণ কোনো কাজের বাহানায় তাকে দিনের অনেকটা সময় নিজের আশেপাশে আটকে রাখে। মাহির একদিন আর সহ্য করতে না পেরে বলে ফেলে, ম্যাম, আমাকে দিয়ে এসব ব্যক্তিগত কাজ না করলে কি হয় না? অফিসের দারোয়ান বা অন্য কাউকে তো বলতে পারেন, আমারও তো কাজের চাপ আছে। এগুলো না করলে আমি আমার প্রজেক্ট কিভাবে শেষ করব? কয়েকদিন আগে মাহির জারার সাথে খুব মিশছিল, তাই মাহিরকে ডেকে ব্যস্ত রাখছে মায়া। আর অনেক কথাও শুনিয়েছিল মায়া তাকে। সেদিনের পর থেকে মাহির আর কোনো টু শব্দও করে না। সে নিজের কাজে ডুবে থাকে এবং কোনো ছুটিও নেয় না। মাহির এখন শুধু চুপচাপ নিজের কাজ করে যায়।
একদিন মাহিরের মামাতো বোন অফিসে আসে মাহিরের সাথে দেখা করতে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তাই দাওয়াত করতে এসেছে। অফিসে ঢুকতেই মাহির তার বোনের সাথে হাসি মুখে কথা বলে। মায়ের কেবিনের কাছের ভিতর থেকে আর চোখে সব দেখছে। মাহিরকে অন্য কোনো মেয়ের সাথে এভাবে হাসি খুশি দেখে মায়ের বুকের ভিতর যেন জ্বলে ওঠে। সে সহ্য করতে পারছে না যে তার বিয়ে অন্য কোনো মেয়ের সাথে এতটা ঘনিষ্ঠ। শুভ বলছেন? জি ম্যাম, বলুন। জানতো, মাহির সাহেবকে গিয়ে বলুন আমি এখনই তাকে ডাকছি, ফাইলটা নিয়ে আসতে বলবেন। শুভ মাহিরের ডেস্কে গিয়ে খবর নেয়। মাহির তখন তার বোনের সাথে গল্প করছিল। ম্যাম ডাকছে, কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত, হাতের কাজটা শেষ করে আসবো। না মাহির শেফ, ম্যামের করা আদেশ, আপনাকে এখনই যেতে হবে। অনেক রাগ করে আছেন ম্যাম। ঠিক আছে ভাই, আপনি যান, আমি আসি। তারপর মাহির আসে। অনুমতি নিয়ে মাহির মায়ের কেবিনে ঢোকে। ডেকেছেন আমাকে? কোনো বিশেষ দরকার? কি ব্যাপার? কাজে মন নেই কেন আপনার? ওই মেয়েটা কে? আপনাদের পুরুষদের সমস্যাটাই এই, সুন্দর মেয়ে দেখলেই গায়ে ঢলাঢলি শুরু করে দেন। জারার সাথে তো কদিন হেসে ঢলেই পড়েছিলেন। অফিসের সময় কি এইসব করার জন্য? কাজ করবেন না আর মাসে মাসে বেতন গুনবেন, তা হবে না তো। সরি ম্যাম, আসলে উনি আমার বোন, আমার সাথে দেখা করতে এসেছে। আরে, তা আগে বলতে পারলেন না? আমার দোষ কি এখন আমি নিব? না না ম্যাম, কী যে বলেন, আমারই ভুল হয়েছে, সময় মতো বলা উচিত ছিল। হয়েছে হয়েছে, আর বেশি বলতে হবে না। অনেক সময় ধরেই উনি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই ওনার অনেক কষ্ট হচ্ছে। যান, ওনাকে এখনই পাঠিয়ে দিন। মাহির বেরিয়ে যায়। সে তার বোনের কাছে গিয়ে বলে, যাও আপু, ম্যাম ডাকছে তোমাকে। আমাকে আমাকে তোমার বস কেন ডাকবে? আরে জানি না, এমনি মেয়েটার আচরণ খুবই উদ্ভট, সাবধানে কথা বলবি। আচ্ছা বুঝলাম। শুনলাম তোর বস নাকি একজন ইয়াং লেডি। ফুফি বলেছিল তুই এখন বিয়ে হয়েছিস। ইয়াং লেডির সাথে ডাইনি পদবিটাও লাগিয়ে নে, তাইলে সব মিলে যাবে। আর আমার থেকে 2 বছরের সিনিয়র, খাটাস মার্কা মহিলা। সিমি মাহিরের কথা শুনে হেসে ফেলে এবং মায়ের কেবিনের দিকে এগিয়ে যায়। মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সেই হাসি মুখটার কথা ভাবে আর নিজেকে সামলানোর চেষ্টা করে। সে জানে মায়া তার উপর নিজের আধিপত্য বজায় রাখতে সব সময় মরিয়া, কিন্তু কেন সেটা মাহিরের কাছে এখনও পরিষ্কার নয়। যারার সাথে কথা বললে খেপে যায়, কাজ ছাড়াও বারবার ডাকে। মাহির তার ডেস্কে ফিরে গিয়ে আবার কাজে ডুবে যায়, মনে মনে ফোন দিয়াতে এই ডাইনি মায়ার সাথে ডিল করার। কিছুক্ষণ পর মাহির লক্ষ্য করে মায়া আর তার আপু কেবিনের ভিতর বসে হাসাহাসি করছে। হাসতে হাসতে তারা প্রায় লুটোপুটি খাচ্ছে। মাহির অবাক হয়ে ভাবে, কি মেয়ে রে বাবা, সবাইকে নিজের বশে করতে কি চমৎকারভাবে চেনে। সে ইতস্তত পায়ে কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কি রে আপু, তোরা দুজন এত হাসাহাসি করছিস কেন? এমন কি গোপন কথা চলছে যে আমাকেও বলছিস না? এমনি, আর তোর আর মায়ার ম্যামের বিষয় নিয়ে কথা বলছিলাম। তা ভাই, তোর বউ তো শেষমেশ পেয়ে গেলাম। মানে তুই কি বলছিস? কার কথা বলছিস? আর বউ কোথায় পেলি? ন্যাকামো করছিস কেন? আগে বল, এত গোপনে প্রেম কয়দিন ধরে করছিস? আমি আর প্রেম? তোর কি মাদারি গেছে? আমি অফিসের কাজে মরি আর তুই বলছিস প্রেম? প্রথমে আমিও বিশ্বাস করতে চাইনি, পরে সব কথা মায়া ম্যামের কাছ থেকে জেনে যা জানলাম তাতে আমার আর সন্দেহ নেই তুই আসলে অনেক বড় খেলোয়াড়। তুই সব কথা খুলে বলছিস না কেন? আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। মায়া ম্যামের সাথে আমার প্রেম? তুই কি পাগল হয়ে গেলি? বেশি ন্যাকামো করিস না তো। তুই প্রেমে করবি আর সেটা আমি বিশ্বাসও করিনি, কিন্তু এখন সব পরিষ্কার। প্রেমে ধরা খেলে মানুষের এমনই হয়, সব কিছু গোলমাল মনে হয়। আমি চললাম। তোর ভাবি মানে ম্যামের সাথে কথা বলে যা ভালো লাগলো। টাটা। সিমি চলে যায়, কিন্তু মাহিরের মাথায় তখন নানা প্রশ্ন। কয়েকদিন পার হয়, মাহির বুঝতে পারে সে সত্যিই মায়াকে ভালোবেসে ফেলেছে, অনেক বেশি ভালোবেসে ফেলেছে। অফিসে অন্য কোনো ক্লায়েন্টের সাথে মায়া যখন হেসে কথা বলে তখন মাহিরের বুকের ভিতর যেন আগুন জ্বলে ওঠে। সে মনে মনে ঠিক করে আর দেরি নয়, মায়াকে আজই সে তার মনের কথাগুলো বলবে। মাহির উঠে দাঁড়িয়ে মায়ের কেবিনের দিকে যায়, আর মায়া তখন তার কেবিনে বসে প্রজেক্ট দেখছিল। হঠাৎ করেই তার অনুমতি ছাড়াই অফিসের ভিতরে 4 জন লোক প্রবেশ করে। তারা কোনো দিকে না তাকিয়ে সোজা মাহিরকে সরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে।
মায়া মুখ তুলে তাকাতেই দেখে তার সামনে এসে দাঁড়িয়েছে 4 জন মানুষ। সবার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে সবাই চেনে। এর আগেও 3বার তার সাথে মায়ের কথা হয়েছে। তার নাম খালিদ। মাহির কেবিনের বাইরে থেকে তাদের দেখে। মাহির জানে এই খালিদ কোনো সাধারণ ব্যবসায়ী নয়, সে অন্ধকার জগতের সাথে জড়িত একজন ইন্ডাস্ট্রিয়াল মাফিয়া। অফিসের সামনে মায়াদের জমির উপর গত কয়েকদিন ধরেই খালিদের নজর ছিল। গুড মর্নিং মিস মায়া ম্যাম, আশা করি আপনার দিনটা ভালোই যাচ্ছে। আজ আমি এসেছি একটা বিশেষ কাজের জন্য। আপনার অফিসের সামনে যে খালি জমিটা পড়ে আছে ওইটা আমার প্রয়োজন। আপনি এবং আপনার বাবা যা দাম চাইবেন আমি তার চেয়েও দ্বিগুণ টাকা দিতে রাজি আছি। আমার জমিটা আজকেই চাই। আপনি আবার এসেছেন? ভদ্রভাবে কথা বলেছি, আজকেও বলছি। খালিদ সাহেব, ওই জমিটা বিক্রির জন্য নয়। আমরা ওই জমিতে নিজস্ব কারখানা তৈরি করার প্রজেক্ট করেছি। বাইরের দেশ থেকে কাঁচামাল আমদানি করার চেয়ে নিজের কারখানা উৎপাদন করাটাই আমাদের মূল লক্ষ্য। তাই জমি বিক্রির কোনো সুযোগ এখানে নেই। দয়া করে আমার সময় নষ্ট করবেন না, আর ভদ্রের মতো বেরিয়ে যাবেন। খালিদ একটু এগিয়ে আসে। চেয়ারে বসে সে ডান চিবুতে থাকে। খালিদ বলে, মায়া ম্যাম, তুমি কি জানো না আমি কি করতে পারি? টাকার অভাব নেই আমার। আমি বলছি জমিটা বিক্রি করো, নয়তো পরে আফসোস করবে। কত টাকা চাও? চেকবুক আমার সঙ্গেই আছে, বলো কত টাকা লিখবো। যাই করো, জমিটা আমার চাই। আমার প্রজেক্ট ওখানেই হবে, বিরাট বড় শপিং মল করবো। আপনি কি কানে কম শোনেন? আপনাকে আমি পরিষ্কারভাবে জানিয়েছি জমি বিক্রির কোনো ইচ্ছে আমার নেই। আমার কাছে আমার অফিসের প্রজেক্ট বেশি গুরুত্বপূর্ণ। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, অন্তত আমার সততার স্বপ্ন তো নয়। আপনি এখান থেকে চলে যান। খালিদ এবার মেজাজ হারিয়ে ফেলে। তার ধৈর্যচ্যুতি ঘটে। সে টেবিলের উপর ঝুঁকে পড়ে মায়ের দিকে আঙুল তুলে বলতে শুরু করে, এত বড় সাহস তোমার! একটা বাচ্চা মেয়ে হয়ে আমার সামনে এমন ব্যবহার করছো? তুমি কি জানো আমরা কারা? আমি টাকা দিয়ে কথা বলি, তুমি না চাইলে আমি জোর করে নেব। তোমার মতো সুন্দরী মেয়েদের বিছানায় আনার ক্ষমতা আমার অনেক আগেই আছে। জমি তো ব্যাপার মাত্র। তোমাকে আজ এখান থেকে তুলে না নিয়ে গেলে আমার নাম খালিদ না, তারপর জমিটা আমার হবে। মায়ের রাগে কাঁপছে। মায়া উঠে দাঁড়িয়ে খালিদের গালে জোরে এক চড় বসিয়ে দেয়। বেরিয়ে যান আমার অফিস থেকে, জানোয়ার কথাকার। নিজের নোংরা মুখ সামলে কথা বলুন। আমার অফিসের প্রত্যেকটি কোণে আমার আত্মসম্মান জড়িয়ে আছে। আপনার মতো রাস্তার গুন্ডার কাছে আমি আমার জমি তো দূরের কথা, একটা ঘাসও বিক্রি করব না। পুলিশের ভয় কি আপনার নেই? পুলিশকে দেবো আপনাকে? খালিদ তার গাল চেপে ধরে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির শব্দে কেবিনটা যেন কেঁপে ওঠে। পুলিশের ভয়? তুমি কি জানো পুলিশ আমার পকেটে থাকে? আমাকে চর মারার পরিণতি তুমি কল্পনাও করতে পারছো না। ওই তোরা দাঁড়িয়ে কেন? মাগির আজ তেজ বুঝিয়ে দেব। নিয়ে চল মালটাকে। খালিদ মায়ের চুল টেনে ধরে জোরে একটা চড় মারে। মায়ের ছিটকে টেবিলের এক কোণে গিয়ে পড়ে। মায়া ব্যথায় কুঁকড়ে যায়। খালিদ তাকে হাত ধরে তুলে আনার চেষ্টা করে। যারা সিকিউরিটি, তোমরা কোথায়? এসো তাড়াতাড়ি। মায়ের চিৎকারে 6 জন সিকিউরিটি গার্ড দৌড়ে কেবিনের দিকে ছুটে আসে। কিন্তু খালিদের সাথে থাকা বাকি 3 জন লোক সাথে সাথে পিস্তল বের করে গার্ডদের দিকে তাক করে। একজন গার্ডের পায়ে গুলি করে দেয় তারা। গার্ডটি ব্যথায় আর্তনাদ করে নিচে লুটিয়ে পড়ে। রক্তে চারপাশ ভিজে যাচ্ছে। বাকি গার্ডরা আর সামনে আসার সাহস পায় না। মায়া অসহায়ভাবে তাদের দিকে তাকায়। তাই চোখের পানি গাল বেয়ে নিচে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই এক ঘটনা ঘটে। খালিদের মাথার পিছনে খুব জোরে একটা বাড়ি মার্বেল পেপার ওয়েট এসে লাগে। মাথাটা জোরে ফেটে যায়। খালিদ কিছু বুঝে ওঠার আগেই কেবিনের উপরেই অচেতন হয়ে পড়ে। তার মাথা থেকে কুলকুল করে রক্ত পড়তে থাকে। মাহির এক ঝটকায় কেবিনের ভিতরে প্রবেশ করে। তোদের সাহস কী করে হয় মায়ের গায়ে হাত দেওয়ার? তোদের আজকে আমি মেরেই ফেলবো, জানোয়ারের দল। আবার মায়ের দিকে তাকিয়েও তো কথা বলার যোগ্যতা তোদের নেই। খালিদের বাকি লোকগুলো পিস্তল তাক করার আগেই মাহির এক লাফে গিয়ে চেয়ারটা তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। চেয়ারটা তাদের গায়ে লেগে কাঁচের দেওয়াল চুরমার হয়ে ভেঙে পড়ে। চারদিকে কাঁচের টুকরো আর চিৎকার। মাহির একটা কলম তুলে নেয়। কোনো দ্বিধা ছাড়াই সে সেই কলম দিয়ে ওদের হাতে পায়ে আঘাত করতে শুরু করে। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। তোদের আজ আমি এই পৃথিবী থেকে মুছে ফেলবো।
আমার মায়ের গায়ে আঁচড় দেওয়ার ফল কি হয় তা আজ বুঝে যাবা। যারা, ডাক্তার ডাকো, ম্যামকে এখনই হসপিটালে নিতে হবে। শুভ্র, পুলিশকে ফোন করো। এদের আজ আমি এখনই এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। মাহিরের চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা, তার পুরো শরীর রক্তে ভিজে গেছে। কিন্তু মায়ের দিকে তাকাতেই তার সব রাগ যেন এক পলকেই মিলিয়ে যায়। সে দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে। মায়া, তুমি ঠিক আছো? তোমার কোথাও চোট লাগেনি তো? যারা, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। ম্যামের গায়ে এভাবে হাত দেওয়ার সাহস ওরা কোথায় পেল? মায়া, আমার দিকে তাকাও। মায়া মাহিরের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে মাহিরের ভিতরে তার জন্য কতটা ভালোবাসা লুকিয়ে আছে। মাহির তাকে যেভাবে আগলে রেখেছে তাতে মায়ার ভয় যেন নিমেষেই কেটে যায়। মাহির যে তাকে কতটা ভালোবাসে তা মায়া আজ স্পষ্ট বুঝতে পারছে। মাহিরের চোখে পানি আর রাগের সংমিশ্রণ এক অদ্ভুত আবেশের সৃষ্টি করেছে। মায়া মাহিরের বুকের সাথে মিশে যায়। যারা, খবরদার, এদের যেন কোনোভাবে ছাড়া না হয়। পুলিশ আসছে, এদের এমন হাল করব যাতে জীবন আর কোনোদিন মানুষের ক্ষতি করার সাহস না পায়। মায়া, তুমি একদম ভয় পেও না। যতক্ষণ আমি আছি তোমার গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাবে না। তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। তোমাকে আমি কিছুতেই হারাতে দিব না। মাহির, তুমি কেন এটা করলে? ওরা তোমাকে গুলি করে দিতে পারতো। তোমাকে রক্ষা করার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতেও আমি রাজি। কিছু সময় পর পুলিশ আসে সেখানে। মাহির তার রক্তাক্ত হাতে মায়াকে ধরে রাখে। পুলিশ ওদের সবাইকে টেনে নিয়ে যায়। ডক্টর এসেছে। মায়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সবাই মায়াকে ঘিরে ধরে। মাহির যে এমন কিছু করবে তা কেউ ভাবেনি। মায়াকে মাহির আরও কিছু বলতে যাবে, ঠিক সেই সময় মাহিরের বাড়ি থেকে ফোন আসে। সে জরুরি প্রয়োজনে বাড়ি চলে যায়। যাবার আগে দোকান থেকে একটা নতুন গেঞ্জি পরে নেয় সে। ওর মা বাবা বলে, কি ব্যাপার, তোর শরীরে এ অবস্থা কেন? ডাকলে কেন মা? শোন, তোর বিয়ে ঠিক করেছি। বিষয়টা আরও মাসখানেক আগে হয়েছে। তোর বাবা আমি মিলে কথা দিছি। আশা করি তুই আমাদের সম্মানটুকু রাখবি বাবা। আর তোর বিয়ে হবে পরশু। প্লিজ মাহির, হাত জোর করছি, সম্মানটুকু রাখবি বাবা। এমন কথা শুনে মাহিরের পায়ের তলার মাটি সরে যায়। পরশু তার বিয়ে। মাহির কোনো কথা বলে না। মায়ের মুখের দিকে তাকিয়ে যেন কথা শূন্য হয়ে পড়ে। সে কে পাত্রী তা সে জানে না। বাড়িতে হইচই চলছে, কিন্তু মাহিরের মন পড়ে আছে অফিসে। তার মেজাজ খারাপ হয়ে আছে তার আপুর উপর। এই ফাজিলটাই তো সব কিছুর মূল। তার বিয়ের কথা সে কিছুই জানে না, অথচ তার মন আজকাল মায়ের রাগ আর অভিমানের মাঝে এক অদ্ভুত ভালো লাগা খুঁজে পায়। অফিসের কাজের সময়টুকু বাদে সে মায়াকে নিয়েই ভাবে। অফিসের দিনগুলো মাহিরের কাছে এখন মায়াময়। সে ভাবে মাইকি তাকে কখনো ভালোবেসেছে, নাকি মায়ের হৃদয়ে তার জন্য এক বিন্দুও জায়গা নেই। মাহির মনে মনে স্থির করে সে আর লুকোচুরি করবে না। কাল অফিসে গিয়েই মায়াকে তার অব্যক্ত কথাগুলো বলবে। পরদিন অফিসে মাহির মায়ের কেবিনে ঢোকে। মায়ের মুখে সাদা ত্রিলা, দেখতে কেমন যেন হয়ে গেছে। ম্যাম, ভেতরে আসবো? কিছু কথা ছিল। আসুন। ম্যাম, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা ছিল। এখন তো খুব ব্যস্ত। অফিসের কাজের পর বললে হয় না? এখন কাজ অনেক বেশি। আচ্ছা ম্যাম, আপনি যখন বলছেন তাই হবে, পরে বলবো। মাহির হতাশ হয়ে বেরিয়ে আসে। দুপুরের দিকে মায়া ভীষণ তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে যায়। সবাইকে আগাম ছুটি দিয়ে দেয়। মাহির অবাক হয়ে দেখে মায়া দুদিনের ছুটি নিয়ে চলে যাচ্ছে। সে মায়াকে ধরবে বলে দৌড় দেয়, কিন্তু মায়া গাড়িতে করে দ্রুত বেরিয়ে যায়। তারপর মাহির যোগাযোগ করার চেষ্টাটা করে, তবে মায়ের দেখা পায় না। দুদিন পর আজ মাহিরের বাড়িতে বিয়ের সাজ রব। চারপাশে অনেক হই হুল্লোড়। মাহিরের খুব অবাক লাগছে। তার হবু বউয়ের নামও মায়া। কিছু সময় পর বিয়ে হয় ওদের। সে কিন্তু এখনও মায়াকে দেখেনি। তার ইচ্ছেও করছে না। সে মন খারাপ করে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সে ভিতরে আসে। ঠিক তখনই ঘোমটা দেওয়া এক নারী এগিয়ে এসে বলে ওঠে, আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন? ম্যাম, আপনি এখানে? আপনি কি করে এলেন? ওই দিন তোমার আপু অফিসে এসেছিল। সেই দিনই তোমার আপুর সাথে কথা বলে তোমার সম্পর্কে সব কিছু জেনে রেখেছিলাম। তুমি কখনো প্রেম করোনি সেটা আমি জানতাম। তোমাকে আমার পছন্দ প্রেজেন্টেশনের দিন থেকেই শুরু হয়েছিল। যেদিন ঝামেলা হলো অফিসে তুমি বাঁচালে, তখন বুঝেছি তুমি ভালোবাসো। আমি বাসছি আগে থেকে। এতদিন ইচ্ছে করে তোমাকে দিয়ে
সব কাজ করাতাম যাতে তুমি আমার সামনেই থাকতে পারো, কিন্তু তুমি এত বড় গাধা যে বুঝতেই পারোনি। তারপর তোমার আপুর মাধ্যমে গোপনে আমার বাবাকে তোমাদের বাড়িতে আনে। আমার বাবা তোমার পরিবার সবাই মিলে এই বিয়ের আয়োজন করে। আমি বুঝতে পেরেছিলাম তুমিও আমাকে ভালোবাসো, তাই কয়েকদিন তোমাকে এড়িয়ে চলেছি। দেখেছি তুমি আমার পিছনে কতটা সময় ব্যয় করছো। এরপর দিন ঠিক হয় আর আজ আমাদের বিয়ে। সেদিন তুমি কিছু বলতে চেয়েছিলে অফিসে, আমি ইচ্ছে করেই শুনিনি, কারণ আজকের এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। মাহির অবাক হয়ে চেয়ে থাকে। মায়া ঘোমটা সরিয়ে মুচকি হাসে। এই গাধা, বিয়ে করে বউকে কেউ ম্যাডাম বলে? আর এটা কি অফিস যে তুমি আমাকে ম্যাম বলে ডাকবে? সরি মায়া, আমি বুঝতে পারিনি। আমাকে ভালোবাসো? জি ম্যাম। ম্যাম না, মানে মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবার ম্যাম বলতে গিয়ে থেমে গেলে? মাহির আর কোনো কথা না বলে মায়া ঠোঁটে ঠোঁট রাখে। এক গভীর চুম্বনে দুজন একাকার হয়ে যায়। মায়া মৃদু হেসে বলে, এই, এটা কি হলো? কেন, কি হলো মায়া? আমি তোমাকে আদর করছি। তুমি কি জানো না, প্রতিটা মেয়ের জীবনে বাসর স্বপ্নের রাত? আমার বান্ধবীরা বলেছে এটা খুব মধুর একটা রাত। মাহির মায়ের কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। মায়ের চোখের দিকে তাকিয়ে মাহির ফিস ফিস করে বলে, মধুর রাত না কিসের রাত তা একটু পরেই জানতে পারবে। বাসর রাত তো এখনো শুরুই হয়নি মায়া। মায়ের লজ্জায় লাল হয়ে মাহিরের বুকে মাথা রাখে। মাহির তাকে আলতো করে কোলে তুলে নেয় এবং বাসর ঘরের দিকে এগিয়ে যায়। মায়া ফিস ফিস করে বলে, এই মাহির, কি করছো? নামো আমাকে। না মায়া, আজ তোমাকে আর নামানো হবে না। আমার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে আজ বুঝিয়ে দেব তুমি আমার কাছে ঠিক কতটা প্রিয়। মাহির মায়াকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বাসর ঘরের বাতি নিভে যায়। তারপর কিছু নেই। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।